সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্রিটিশ বাংলা নিউজের লন্ডন স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মজিবুর দফতরি। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ব্রিটিশ বাংলা নিউজের ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ থেকে। আজ আমাদের অতিথি হিসেবে তিনজন বিশিষ্ট ব্যক্তি আছেন। তারা হচ্ছেন জনাব ইমরান আহমেদ এমপি, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তিনি ব্যাকগ্রাউন্ডে একজন ব্যবসায়ী এবং কনসালটেন্ট হিসেবে ওনার ব্যাকগ্রাউন্ড আছে। তিনি সিলেট ৪ নির্বাচনী আসন থেকে চারবার নির্বাচিত সাংসদ এবং তিনি ৬ বার, জি ৬ বার, আমি কারেক্ট করছি, ৬ বারের নির্বাচিত সাংসদ, ভেটেরান এমপি, এবং তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি যে আছে বাংলাদেশের জাতীয় সংসদে, সেটার তিনি সদস্য। আরো আমাদের সাথে আছেন জনাব বিকাশ চৌধুরী বড়ুয়া। তিনি বাসুক অর্থাৎ ডায়াসপোরা অ্যান্ড ডেভেলপমেন্ট নামে নেদারল্যান্ডস ভিত্তিক একটি সংগঠন আছে, আন্তর্জাতিক সংগঠন, তিনি ওটার চেয়ারম্যান। এছাড়া তিনি ডিরেক্টর অফ গ্লোবাল একাডেমি অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, GAMD-র ডাইরেক্টর, এবং তিনি ভাইস প্রেসিডেন্ট ডায়াসপোরা ফোরাম ফর ডেভেলপমেন্ট, এটা একটি নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন, এবং তিনি বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন এর একজন প্রতিষ্ঠাতা সদস্য বাসুকের অংশ হিসেবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, তিনি প্রেসিডেন্ট বাসুক জার্মানি এবং ডিরেক্টর অফ প্রজেক্টস বাসুক। তিনি আন্তর্জাতিক আইনের উপর একজন বিশেষজ্ঞ এবং তিনি সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড স্টাডিজ বেলজিয়ামের ডিরেক্টর। তো আমরা মূল প্রশ্নে যাওয়ার আগে আমি ব্রিটিশ বাংলা নিউজের পক্ষ থেকে এখানে আপনাদেরকে প্রবাসী বাংলাদেশী সম্পর্কে কিছু তথ্য দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দেব। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে প্রায় 1 কোটি বাংলাদেশী বর্তমানে বিদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাস করেন 162টি দেশে। তার মধ্যে 24 লক্ষ বাংলাদেশী স্থায়ীভাবে বিদেশে বসবাস করছেন অথবা নাগরিক হিসেবে ওখানে আছেন। এর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইটালি, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন অংশে তারা বসবাস করছেন। যুক্তরাজ্যে বাঙালি আছেন 9 লক্ষ এবং যুক্তরাষ্ট্রে আছেন 8 লক্ষ। এসব প্রবাসী বাংলাদেশী যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ ব্যবসায়ী, ছাত্রছাত্রী, গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিবর্গ আছেন। এছাড়া মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ায় গেস্ট ওয়ার্কার বা ডে লেবারার হিসেবেও অনেক বাংলাদেশি আছেন। এছাড়া অন্য পেশার লোকজনও আজকাল এসব এলাকায় থাকেন বাংলাদেশি। শুধুমাত্র মধ্যপ্রাচ্যে 28 লক্ষ বাংলাদেশি বসবাস করেন, এর প্রায় অর্ধেক সৌদি আরবে বসবাস করেন। সংযুক্ত আরব আমিরাতে আছেন, তারপর কুয়েত, ওমান, কাতার, বাহরাইন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়াতে অনেক বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশ হচ্ছে বিশ্বের টপ 10 কান্ট্রি, অর্থাৎ প্রথম 10টি দেশ যার প্রবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে 6ষ্ঠ। প্রথম হচ্ছে ভারত, তারপর মেক্সিকো, চীন, রাশিয়া, সিরিয়া এবং বাংলাদেশ এই লিস্টে আছে। বাংলাদেশের, যেটা আগেই উল্লেখ করেছি, যে বাংলাদেশের প্রায় 1 কোটি লোক বিদেশে বসবাস করেন। আর রেমিটেন্স পাঠানোর দিক থেকে প্রবাসী বাংলাদেশিরা বিশ্বে 9ম। 1918 সালে রেমিটেন্স বাংলাদেশে মোট এসেছে $1550 কোটি এবং 2019 সালে এসেছে $1832 কোটি, যেটা বাংলাদেশের জাতীয় আয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশ্বব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী রেমিটেন্স বাংলাদেশের জিডিপির বার্ষিক যে গ্রোথ রেট, সেটা 6.7% কন্ট্রিবিউট করে। এটা আমাদের জাতীয় উন্নয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এরিয়া। আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারা এক্ষেত্রে অনেক কন্ট্রিবিউট করেন। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে, এটি হচ্ছে যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার মন্ত্রণালয়ে প্রবাসী সংক্রান্ত কোন ধরনের ডেটাবেস রয়েছে, কারা তথ্য সংগ্রহ করেন, কিভাবে এই তথ্য সংগ্রহ করা হয়
ও রক্ষণাবেক্ষণ করা হয় এবং কিভাবে তা আপডেট করা হয়? থ্যাংক ইউ ডক্টর মুজিবুর। সবাই যারা আজকে ব্রিটিশ বাংলা নিউজের যারা শুনছেন, দর্শক শ্রোতা সবাইকে আমার আসসালামু আলাইকুম। আপনাদের সাথে এই কথা বলার সুযোগের জন্য আমি ব্রিটিশ বাংলা নিউজকে ধন্যবাদ জানাই। আর স্ট্রেট ওয়ে যেহেতু প্রাথমিক কথাগুলি বলা হয়ে গেছে, আমি স্ট্রেট ওয়ে সাবজেক্টে চলে যাই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনেক লম্বা নাম, কিন্তু যে প্রশ্নগুলি আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমরা ডাটাবেস কত দূর আছে, কত আমরা ব্যবহার করি আর কিভাবে ব্যবহার করি, কিভাবে আপডেট করা হয়, আমি সত্যি কথা এখানে বলবো যে আমাদের ডাটাবেস আউটগোয়িং প্রবাসী কর্মীদের জন্য অনেক আগে থেকে আমরা শুরু করেছি এবং যারা যারা দেশে বাইরে যায় তারা কিন্তু অন্তর্ভুক্ত হয়ে বা রেজিস্টার্ড হয়ে তারপরে ওনারা বাইরে যায়। এখানে দেখা যায় দ্যাট ওয়ান ওয়ে ট্রাফিকের আমাদের ডাটা আছে। এই যে আমরা বলি কি 1 কোটি মানুষ, 1 কোটি 20 লাখ মানুষ যে বিদেশে আছে, 170-72 দেশ, আমরা অনেক কিছু বলি। এক্সাক্ট ফিগার কয়জন গেছে আর কয়জন ফেরত এসছে, যাওয়াটা আমাদের কাছে হিসাব আছে, ফেরত আসাটা কোনো হিসাব নাই। এটা শুধু রিসেন্টলি আমাদের মন্ত্রণালয় এটা উদ্যোগ নিয়েছে, যারা যারা ফেরত আসছে, এখন দেখলাম এই কোভিড এর কারণে হোক, এই মহামারীর কারণে, আর এর সাথে যেটা হলো ইকোনমিক ডাউনটার্ন যেটা হয়েছে বিভিন্ন দেশে, আমাদের যারা কাজ করে যে দেশে, মধ্যপ্রাচ্য বলেন বলেন ইত্যাদি, এই ডাউনটার্নের কারণে যখন মানুষ ফেরত আসছে, ওনারা কিন্তু অনেকে বিপদে পড়ে আসছে। দেশেও বিপদে আছেন, যারা ওখানে রয়ে গেছেন ওরাও বিপদে আছে, ফ্লাইট গুলো বন্ধ হয়ে গেছে, ওরা আসতে পারছে না, যারা ফ্যামিলি যাদের এখানে আছে ওদের কাছে টাকাও পাঠাতে পারছে না। একেবারে বলতে গেলে যতই ভোগ আছে এটা কিন্তু আমাদের প্রবাসীদের উপর পড়েছে, যার জন্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। অন্য পদক্ষেপ আমি পরে কথা বলবো, বাট ডেটাবেসের ব্যাপারে বলবো দ্যাট রিটার্নিং মাইগ্রেন্টস এর জন্য আমরা কিন্তু ডেটাবেস ইতিমধ্যে স্টার্ট করেছি। আর উদ্দেশ্য হইল যারা যারা ফেরত আসবে, অনেকে ফেরত যাবে না, অনেকে এখানে থেকে যাবে, তাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি, কিভাবে ওদের সহযোগিতা করতে পারি টু রিইন্টিগ্রেট দেম ইন সোসাইটি, এখানে বাংলাদেশ সোসাইটিতে। আর যারা যারা বিদেশ আবার ফেরত যাবে ওদেরকে আমরা কি সাপোর্ট দিতে পারি যাতে ওনারা গিয়ে আরো ভালো অবস্থায় থাকে। তো আমি জানি না কিন্তু আমি এক্সপানশন এখনই যাব না, আর একটু পরে করব, বাট মূলত আমরা ডেটাবেসে উই হ্যাভ বিন ভেরি ল্যাক্স বলতে গেলে, আনফরচুনেটলি, এন্ড ইট ইজ অনলি রিসেন্টলি যে আমরা ডেটাবেসে এখন স্ট্রেনথেন করে উই হ্যাভ গট সাপোর্ট, উই হ্যাভ ইমপ্রুভড আওয়ার যে সার্ভার যেটা আছে, আমরা এর মধ্যে প্রত্যেকটা ইউনিট পর্যায়ে আমরা চলে যাব যাতে ওখান থেকে ডেটাবেসের আমরা রেজিস্ট্রেশন যে একেবারে গ্রাউন্ড লেভেল থেকে আমরা করতে পারি। তো এটাই আমার মনে আপাতত এখানে থাকবে, তার পরবর্তীতে আই উইল অ্যাড অন মোর অ্যাজ দ্য টাইম। ধন্যবাদ মন্ত্রী, ধন্যবাদ মন্ত্রী মহোদয়। হ্যালো ভাই মনির ভাই, হ্যালো। ধন্যবাদ মন্ত্রী মহোদয়। আপনি উল্লেখ করেছেন রিটার্নি মাইগ্রেন্টদের কথা, যে তাদেরকেও আপনারা ওই রেজিস্টারের আওতায় আনছেন। তো আপনারা কিভাবে এই রিটার্নি মাইগ্রেন্টদেরকে রেজিস্টারের আওতায় আনছেন? তাদেরকে এয়ারপোর্ট থেকে কোনো কিছু রেজিস্টার করছেন নাকি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই কাজগুলো করছেন, এবং এক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো কি কি রেজিস্টার করা রিটার্নি মাইগ্রেন্টদের? চ্যালেঞ্জের অভাব নাই, আমি আপনাদেরকে এটা বলতে পারি। আর এই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েই কিন্তু আমরা বর্তমানে কাজ করছি। একটা কথা যেটা মনে রাখতে হবে, দ্যাট এয়ারপোর্টে যারা ফেরত আসে
ওদের কিন্তু একটা আমরা কাউন্ট রাখি, এই কাউন্টকে আমরা আবার চেঞ্জ করে দিয়েছি দ্যাট ইট শুড বি এ ডাটা বেসড কাউন্ট, এবং কে কোথায় আসছে, কিসের জন্য আসছে, কোথায় যাবে, উই আর ট্রাইং টু কিপ অল দ্য ডিটেলস। বাট যেহেতু আমাদের সেট আপটা এখনো কমপ্লিট হয় নাই, full details more or less we are basing on your যাকে বলে কি that online database এর অনলাইন রেজিস্ট্রেশনের উপরে। এবং আমি আশা করছি that as time goes on, এই 2-4 মাস লাগবে, সবাই যখন used to হয়ে যাবে, the database inshallah will not be a problem. এখানে বড় জিনিস যেটা মনে রাখতে হবে যে এই কোভিড আর প্যান্ডামিকের কারণে এই যে ঢল যেটা আবার রিটার্নিং মাইগ্রেন্ট যারা আছে, এটা কিন্তু কোনো সময় তো মাইগ্রেন্ট তো আসছে, যেছে ওরা যায় আয়, এটা কোনো প্রবলেম না। বাট দিস এক্সেস লোড দ্যাট হ্যাজ কাম অন, উই ওয়ার ফ্র্যাঙ্কলি নট প্রিপেয়ার্ড ফর দিস। আর এই প্রিপারেশন করতে একটু সময় লেগেছে, যার জন্য আমি বললাম যে দ্যাট আমরা এখন we are prepared and we are in the process of integrating all the people who are returning and getting them registered. জি, ধন্যবাদ মন্ত্রী মহাশয়। তো আমি একই প্রশ্ন বাসুকের চেয়ারম্যান নেদারল্যান্ডসের বিকাশ দাকে আমি প্রশ্নটা করব যে ডেটাবেস সম্পর্কে সিভিল সোসাইটি হিসেবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসেবে আপনাদের অবজারভেশন কি? ধন্যবাদ ডক্টর মুজিবুর দফতরি, এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ব্রিটিশ বাংলা টিভি চ্যানেলকে, নিউজ চ্যানেলকে আজকের এই সুযোগটা করে দেওয়ার জন্য, এবং পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, উনি সময় করে এসছেন। I hope that it will be a very rich discussion today. তো আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি একটু বাসুক সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। সেটি হচ্ছে যে বাসুক ইজ বেসিক্যালি মূলত একটি আন্তর্জাতিক ডায়াসপোরা সংগঠন। আমরা উই আর বেসড ইন নেদারল্যান্ডস, উই স্টার্টেড ইন 2005। এরপরে আমরা নেদারল্যান্ড ছাড়াও আমরা বাংলাদেশ এবং জার্মানিতে আমাদের রেজিস্টার্ড বাসুক রেজিস্টার্ড ইন বোথ কান্ট্রিজ। তো এছাড়াও আমাদের ইন ইউকে, ফিনল্যান্ড এবং সুইজারল্যান্ডে আমাদের অ্যাক্টিভ চ্যাপ্টার আছে। আজকের এই যে আলোচনায় আমরা আছি, এখানে তিনজনই কিন্তু আমরা মাননীয় মন্ত্রী ছাড়া বাসুকের সাথে সম্পৃক্ত। মুজিবুর দপ্তরি, ডক্টর মুজিবুর দপ্তরি বাসুক ফিনল্যান্ডের কান্ট্রি কোঅর্ডিনেটর, ডক্টর আহমেদ জিয়াউদ্দিন জার্মানি বাসুকের প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল এজ অ্যাডভাইজার। তো আমাদের বাসুকের উই হ্যাভ স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাস উইথ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অফ দি ইউনাইটেড নেশনস, এবং বাংলাদেশের বাইরে বাসুক শ্রীলঙ্কা এবং নেপালে কিন্তু আমরা অ্যাক্টিভ, এবং অ্যাট দ্য সেম টাইম গ্লোবালি উই আর ভেরি অ্যাক্টিভ ইন দ্য সেন্স দ্যাট আপনারা হয়তো জানেন অনেকে যে একটি প্ল্যাটফর্ম আছে নন বাইন্ডিং, যেটা গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, GFMD যেটা সংক্ষেপে বলা হয়। বাসুক এর একজন সক্রিয় সদস্য, এবং এর যে সিভিল সোসাইটি কম্পোনেন্ট যেটা আছে, এটার একটি ইন্টারন্যাশনাল স্টিয়ারিং কমিটি আছে উইথ 33 মেম্বার্স, এবং বাসুক ইজ ওয়ান অফ দি 33 members of that international steering committee, which is responsible for organizing these civil society programs. তো আমরা এর বাইরেও আমরা আমাদের ডক্টর মুজিব সাহেব বলেছেন অলরেডি যে আরেকটি আন্তর্জাতিক সংগঠন আছে যেটা গ্লোবাল একাডেমি অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট, যার আমরা সক্রিয় সদস্য এবং এক পরিচালক। তো এর বিদেশে যদিও বা আমাদের একই অবস্থান, কিন্তু দেশেও বাংলাদেশে একটি ফোরাম আছে, বাংলাদেশ সিভিল সোসাইটি অন মাইগ্রেশন, সংক্ষেপে BCSM। এটির আমরা ফাউন্ডিং মেম্বার, এবং আমরা সাম্প্রতিক সময়ে, বিশেষ করে কোভিড সময়ে, আমরা ইভেন আমাদের মাননীয় মন্ত্রী যিনি আছেন, ওনার সাথে আমাদের অনেকবার ইন্টারাকশন হয়েছেন, এবং আমরা we really highly appreciated that উনি prompt action নিয়েছেন এবং ত্বরিত পদক্ষেপ নিয়েছেন, রেসপন্ড করেছেন, যা সাধারণত আমরা দেখি না। তো আর শেষ কথাটা বাসুক সম্পর্কে বলছি, সেটা হচ্ছে যে বাসুক, আমরা ক্লেম করতে পারি যে বাসুক ইজ দ্য অনলি ডায়াসপোরা অর্গানাইজেশন যারা 2006-এ রেমিটেন্স নিয়ে কাজ শুরু করেছিল ইন ইউরোপ, এট দ্য সেম টাইম বাংলাদেশ। তো এই হচ্ছে মোটামুটি এবং আপনার প্রশ্নে আমি আসছি ডাটাবেস নিয়ে।
আসলে এই ডাটাবেস নিয়ে আমরা বিশেষ করে মাননীয় মন্ত্রী যেটা বলছেন যে আউটগোয়িংটা হয়েছে, যারা রিটার্ন আসছে, রিটার্ন নিতে তার সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে। আমি জাস্ট গতকাল আমি সেই লিস্ট আমি পেয়েছি ঢাকা থেকে, আমাদের সাংবাদিক বন্ধু থেকে। সেটা খুবই ভালো একটি উদ্যোগ, কিন্তু আমার মনে হয় এখানে যেটা এই ডাটাবেসটা ইভেন যে বিদেশে যেসব যারা ডায়াসপোরা যারা আছে, এটা সংগ্রহ করা ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। আমরা উই টক টু দি মিশনস হিয়ার, আমি নিজে কথা বলেছি আমাদের স্থানীয় মিশনদের সাথে। এখানে ওনারা সরকার থেকে চেষ্টা করছেন, কিন্তু এটা দুটো জিনিস, একটা হচ্ছে ওনাদের দিক থেকে তাগিদটা একটু কম, অ্যাট দ্য সেম টাইম আমরা যারা আছি তাদের অ্যাওয়ারনেসটা নেই, ফলে এই ডাটাবেসটা এখানে ঠিক মতো হচ্ছে না। এটা হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। জি, ধন্যবাদ বিকাশ দা। আমি এখন ডক্টর আহমেদ জিয়াউদ্দিন সাহেবের কাছে যাব। আপনি কি বাসুক জার্মানি সম্পর্কে কিছু বলবেন, এবং আপনারা এই ডেটাবেস সম্পর্কে আপনার যদি কোনো পার্সোনাল অবজারভেশন থাকে? বিকাশটা ইতিমধ্যে বলেছেন যে বিকাশটা ইতিমধ্যে বললেন যে বাসুক হচ্ছে বাসুক জার্মানি হচ্ছে জার্মানিতে রেজিস্টারকৃত একটি জার্মান সংগঠন, কিন্তু এটা আসলে মূল বাসুকের অর্থাৎ বাসুক ইন্টারন্যাশনাল বলা যেতে পারে, যে নেদারল্যান্ড বেসড গ্লোবাল বাসুক যেটা আছে সেটারই জার্মান চ্যাপ্টার আমরা ওইভাবে দেখি ইনফর্মালি, কিন্তু ফর্মালি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রেজিস্টার্ড জার্মান অর্গানাইজেশন। একই রকম ভাবে বিকাশটা যেভাবে বললেন, বাংলাদেশেও আমাদের এরকম রেজিস্টার্ড অর্গানাইজেশন আছে, নেদারল্যান্ডে তো গ্লোবাল রেজিস্টার্ড করা আছে আর কি। তার মানে হচ্ছে যে বাসুক কিন্তু জার্মানির একটা সংগঠন, জার্মান একটা এনজিও। বাংলাদেশেও ইন্টারন্যাশনাল এনজিও হিসেবেই এনজিও ব্যুরোতে রেজিস্টার করা আছে, এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল এনজিও হিসেবে ট্রিট করা হয়। আপনার ডেটাবেস সম্পর্কে যেটা বলছেন, এরপরে আসলে বেশি কিছু অ্যাড করার কিছু নাই। আমরা হ্যাপি যে অ্যাটলিস্ট শুরু হয়েছে প্রক্রিয়াটা। এখন যেটা আমরা এক্সপেক্ট করব সরকারের কাছে, বিশেষ করে এই যে মিনিস্ট্রি আছে যা লেড বাই এ ভেরি এফিশিয়েন্ট এবং অ্যাকোমোডেটিভ মিনিস্টার, এটা ইউজুয়ালি আমরা এর আগে কিন্তু এই ধরনের দেখি নাই, যিনি মানে সরাসরি ফোন করা যায়, যার কাছে মেসেজ দেওয়া যায়, যিনি সরাসরি রেসপন্ড করেন। তো আমরা তো অনেকদিন ধরেই এই ব্যাপার স্যাপার নিয়ে জড়িত আছি, তো এই ধরনের কিন্তু আমরা পাইনি, মানে আমরা পেয়েছি, আমরা ওয়েলকাম হয়েছি। আমরা ইভেন আমাদেরকে এর আগের মন্ত্রী যিনি ছিলেন উনি এই মন্ত্রণালয়ে আমাদের সাথে কনসালটেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। মন্ত্রণালয়ের সেমিনার রুমে, কনফারেন্স রুমে আমরা কনফারেন্স করছি, সেই ধরনের সবসময় আমরা পেয়েছি কোঅপারেশন। কিন্তু বর্তমানের যিনি আছেন মন্ত্রী, উনি মানে রিয়েলি একটা এক্সেপশন, কাজে এটা ওনার সামনে বলাটা ঠিক হবে না, কিন্তু তারপরে একটু বললাম আর কি, কারণ উই আর ভেরি প্রাউড অফ হিম। এবং ওনার এই যে রেসপন্স, কুইক রেসপন্সের যে ব্যাপারটা, এই ধরনের পরিস্থিতিতে বিশেষ করে ওনার মন্ত্রণালয়ের, টেকনিক্যালি ওনার মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশের একটা বড় ধরনের জিডিপিতে কন্ট্রিবিউট করতেছে। উনি প্রবাসীদের যত আয় আসতেছে আর কি, এটা এসেনশিয়ালি ওনাদের মানে মোটামুটি ওনারা জড়িত আছে বড়ভাবে একেবারে। কিন্তু ওনার মন্ত্রণালয়ের বাজেট হচ্ছে মানে মোটামুটি যত কম বাজেট হতে পারে তত কম বাজেট। এইখানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমরা মনে করি যে এই মন্ত্রণালয়কে যত বেশি শক্তিশালী আমরা করব, যত বেশি রিসোর্স করব আর কি, আমাদের মানুষের বড় ধরনের সংকট আছে আর কি। সো আমরা যত বেশি রিসোর্সফুল করবো এই অর্গানাইজেশনটাকে, এই মিনিস্ট্রিকে, এবং ওনার যে বিভিন্ন রকম ডিপার্টমেন্টস আছে আর কি, এবং ডাইরেক্টরেট যা আছে আর কি, বাকি যারা রয়েছেন আর কি। সো এইখানে আমাদের একটা ইনভেস্টমেন্ট দরকার, এবং আমি মনে করি যে মন্ত্রী নিশ্চয়ই যখন ক্যাবিনেটে কথাবার্তা হয় এই বাজেট সংক্রান্ত, উনি জোরে সোরে দাবি করবেন যে আমি এই পরিমাণ গত 5 বছরে এই পরিমাণ বাজেট, এই পরিমাণ ফরেন কারেন্সি আসছে আমার, থ্যাঙ্কস টু মাই মিনিস্ট্রি এসেনশিয়ালি, আমার বাজেট বেশি হতে হবে। এইটা আমি মনে করি যে প্রধানমন্ত্রী নিজেই বিদেশিদের ব্যাপারে খুবই সচেতন, উনি নিজেই বহু বছর বিদেশে থাকার ফলে ওনাদের সাথে মানে এক্সিলেন্ট একটা ওনার পার্সপেক্টিভ আছে,
ইভেন আমরা কিভাবে খাই, কিভাবে ঘুমাই, কিভাবে কি করি না করি, উনি সব জানেন, কারণ উনিও এই প্রসেসের ভিতর দিয়েই গেছেন এবং বহু বছর ধরে গেছেন আর কি। তো আমি মনে করি যেটা সেটা হলো যে মিনিস্ট্রিটা এবং হোল ইস্যুটা একটা ইফেক্টিভ লোকের হাতে আছে এবং সেটা আমাদের ভরসা। কিন্তু এই সুযোগটা আমরা নিতে চাই যে এই ওনার লিডারশিপে এটা যেন আরো অনেক বেশি পার্মানেন্ট কোনো কিছু করে ফেলা যায় কিনা, আরো অনেক কিছু করা যায় কিনা, সেটা আমরা চিন্তা করতে, সেটা করা উচিত বলে আমি মনে করি। এবং রেজিস্ট্রেশন তো বটেই, হ্যাঁ, শুধু রেজিস্ট্রেশন ছাড়াও যেমন বাসুকের যেটা ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ হচ্ছে যখন এটা তৈরি করা হয়েছে, যে এটা বিকাশ দা বলেছেন, কিন্তু এটা ইউজুয়ালি এই যে প্রবাসী যারা প্রফেশনালস, মোরালেস প্রফেশনালস এখানে যারা জড়িত রয়েছে, তারা প্রত্যেকেই তাদের প্রফেশনে কিন্তু সাকসেসফুল মানুষ। তারা চিন্তা করছে যেটা সেটা হলো যে আমরা তো এখানে আসি ভালোই মোটামুটি, আমরা কিভাবে বাংলাদেশটাকে হেল্প করতে পারি। এবং এই যে 2006 সাল থেকে যে এটা এই কাজটা করে আসতেছে আর কি, তো কাজে আমরা প্রবাসীদের নিয়েই মূলত কাজ করি, প্রবাসীদের নিয়েই চিন্তা করি, প্রবাসীদের কিভাবে বাংলাদেশের উন্নয়নের সাথে সরাসরি সংযুক্ত করা যায়। আমার মনে হয় এরপরে আমি হয়তো আরেকটু বলবো আর কি। হ্যাঁ, সো এইটাই হলো আমাদের মেজর অবজেক্টিভটা ছিল। অনেক ধন্যবাদ আহমেদ জিয়াউদ্দিন ভাই, ওইসব প্রসঙ্গে আমরা পরে আসবো। অনেক ধন্যবাদ আপনাকে। তো এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করব যে প্রবাসী বাংলাদেশি বা ডায়াসপোরা সংক্রান্ত নীতিতে মূলত কি কি বিষয় আছে, এর বাস্তব প্রয়োগ কেমন হচ্ছে? সরি, আবার একটু মুজিব ভাই একটু রিপিট করেন। জি মন্ত্রী মহোদয়, আপনাকে প্রশ্ন করেছি যে প্রবাসী বাংলাদেশি বা ডায়াসপোরা সংক্রান্ত নীতিতে মূলত কি কি আছে, এর বাস্তব প্রয়োগ কেমন হচ্ছে আপনার দৃষ্টিতে? আচ্ছা, প্রথমে বর্তমান আমাদের যে সিস্টেম যেটা আছে, কাঠামো যেভাবে আছে, আনফরচুনেটলি ডায়াসপোরা কিন্তু আমার মন্ত্রণালয়ের অধীনে আসে না। ডায়াসপোরা এখন পর্যন্ত ইজ আন্ডার এ ডিফারেন্ট মিনিস্ট্রি। তো আমি এটা নিয়ে অনেক চিন্তা করলাম, ডায়াসপোরা মানে যারা যারা প্রবাসী আছে, আমার জন্য ওরাই হলো প্রবাসী। এবং একদিকে হলো আমাদের যে প্রবাসী কর্মী যারা আছে, যারা ওখানে কাজ করে বিদেশে, আরেকটা একদিকে হলো তোমার ডায়াসপোরা যারা ওখানে বসবাস করে। তো সেই হিসাবে আমরা ট্রাইং টু এই জিনিসটা একটু ক্লারিফাই করে আর রেশনালাইজ করার চেষ্টা করতেছি, যাতে ডায়াসপোরা অলসো কামস আন্ডার দি আমব্রেলা অফ দি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই যে বিভিন্ন কথা এখানে যে আমার বাসক, সরি না, I miss out the name. Bikash, sorry, Bikash Chaudhary. I'm sorry. I mean that the প্রবাসীদের sorry, the diaspora problem আমি এখানে কিন্তু একটু ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, because that is how it is আমাদের দেশে কাঠামোতে বা রুলস অফ বিজনেস এর মধ্যে ওইভাবেই আছে। At the moment, diaspora is looked after for all practical purposes by the External Resources Division. আর কর্মী যারা আছে, প্রবাসী কর্মী যারা আছে, ওটা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের অধীনে। তো আই এম ট্রাইং টু এটার যত তাড়াতাড়ি হয়, আর এটা কিন্তু আপনাদের ওপিনিয়ন বিভিন্ন জায়গায় আপনারা যদি মনে করেন it should be in one place, all প্রবাসী should be in one place, তো এটা আপনাদের ওপিনিয়ন, আপনাদের make it be felt in by your way, আপনাদের যে বিভিন্ন ওয়ে আছে, যেখানে যেখানে খবর দেওয়ার দরকার আছে আপনি দেন, then it becomes easier for me to work on this thing. এখানে কথা হলো যে প্রবাসী কর্মী, আমি যে ডিফারেন্সিয়েশন করলাম, কারণ আছে যে আমি হ্যান্ডেল করছি কর্মীদের ব্যাপারটা, এবং ওদের কল্যাণে যা কিছু আমাদের করার দরকার আছে, এটা কিন্তু আমাদের নীতিমালায় অনেক কিছু আছে। I have to look after their well-being, I have to look after their interests, ওরা বিদেশে থাকুক या দেশে থাকুক, I have to look after ওদের ফ্যামিলির যে সুবিধা অসুবিধা যেটা আছে, ওটা আমাদের দেখার কথা। অতীতে কি হয়েছে কি হয় নাই আমি জানি না, বাট আমি at the moment I'm trying my best
so that I can give the maximum benefit to the Prabashi people যারা এই যে billions of dollars এই যে আপনি যে হিসাব দিলেন, আপনি এটাও শুনে আশ্চর্য হবেন যে এই বছর first 3 months, July, August, September, compared to last year's 3 months, we are already 48% more than last year. আমরা 6 বিলিয়নের অলরেডি উপরে হয়ে গেছি। In one quarter we have gone over 6 billion. এখন লজিকের পিছনে আমি কথা বলবো না, বিকজ আমার কাছে কোনো লজিকে মিলতেছে না। বাট লজিক একটাই হতে পারে, দ্যাট যারা যারা ওখানে আটকে গেছে, যারা যারা চাকরিচ্যুত হয়েছে, অনেকে হয়তো সবকিছু গুটিয়ে মুটিয়ে ওরা দেশে পাঠাচ্ছে। বাট বিগেস্ট ফ্যাক্টর ইজ দ্যাট সরকার যে এই যে প্রণোদনার যে 2% ফর দিয়েছে, দিস ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর। বিকজ গত জুলাই থেকে, তার আগের বছর ছিল 16.4, তো গত বছর হলো 18.2। এই বছর যদি আল্লাহ এই হিসাবেই যদি রাখে, তাহলে আমরা 20-র উপরে যাব এই বছরে। বাট দ্যাট ইজ নট দি মেইন থিং। যারা যারা এই পয়সা, যেটা এখানে শুধু প্রবাসী কর্মী না, এখানে কিন্তু ডায়াসপোরাও কিন্তু অনেক টাকা পাঠায়, যেটা কিন্তু একই খাতে চলে আসে। বাট সিস্টেম ইজ সাচ which unless it is corrected, এটা আমরা ঠিক না করা পর্যন্ত এখানে I can be friends with the diaspora and I've got too many friends. I mean UK বলেন, বিশেষ করে UK আমেরিকা বলেন, আমার অনেক বন্ধু আছে। But maybe at some time I can't do anything for them. The only thing I can do for them is ওদের যে পারিবারিক বা সোশ্যাল সমস্যা যে এখানে হয় দেশে, এখানে I can take a role and get the government organizations to work in their favor. This is the only thing, frankly, যেটা আমি আমাদের ডায়াসপোরার যারা আছে ওদের জন্য আমি কিন্তু করতে পারছি। যাই হোক, এখানে অনেক কথা বলতে হয়, বলা যাবেও, বা যাই কিছু বলি না কেন, এই যে এক্সপানশন অফ সিস্টেম, যে আমাদের মিনিস্ট্রি এখানে কথা বলা হয়েছে, yes, it is the smallest budget, no doubt, and it is the biggest earner, but এই আর্নিংটা মূলত আমাদের ওয়ার্কারদের আর্নিং। আমরা কিন্তু ওটা দেশে চ্যানেল করে নিয়ে আসি। এখানে আপনারা খুশি হবেন জেনে that এই প্রথমবারের মতন we've taken up 2 or 3 large projects. The largest project that I've taken up is about 4,500 crores, which is for setting up training centers in different উপজেলাস। এছাড়া এই রিইন্টিগ্রেশনের জন্য যারা যারা 425 কোটি টাকার প্রজেক্ট আমরা কিন্তু ইতিমধ্যে সাবমিট করেছি, আমরা ওয়েটিং দি রেজাল্ট। বাট আপনি জানেন কি দ্যাট এই যে ব্যুরোক্রেটিক সিস্টেম যেটা আছে, সিস্টেমে আমার এক্সপানশন করার কোনো সিস্টেম নাই, আর সিস্টেম যেটা আছে দ্যাট টেকস আ লং টাইম। দ্য ব্যুরোক্রেটিক সিস্টেম পসিবলি দ্য সেম ইন অল কান্ট্রিজ। আমি যদি আজকে স্টার্ট করি, আমি অলরেডি স্টার্ট করেছি আমার মন্ত্রণালয়কে বড় করার জন্য এবং ওদের কার্যক্রম এক্সপান্ড করার জন্য। আর এই যে এক্সট্রা প্রজেক্টস আমরা নিচ্ছি হাতে, এটার জন্য তো আই নিড ম্যান পাওয়ার এন্ড আই নিড এ বিগার টিম। আমি আশা করি। জি, ধন্যবাদ মন্ত্রী মহোদয়। এখন দুটো প্রশ্ন ওখানে ছিল যে যারা ওই বিদেশে যাওয়ার আগে প্রশিক্ষণ নিতে যান, তাদের সাথে অনেক সময় ভালো ব্যবহার করা হয় না, বা কোনো কোনো জায়গায় ঘুষের বিষয়টি আছে, দুর্ব্যবহার এগুলো আছে। তো এসব বিষয়কে আপনি মন্তব্য করবেন? দর্শক দু তিনজন দর্শক জাতীয় প্রশ্ন করছিলেন। আমি তাহলে এটার আপনাকে পরিষ্কার জবাব দেই একটা। আবার বলি এদের অতির হিসাব আমি কিন্তু নিচ্ছি না, বাট এখন যারা কমপ্লেন করেছেন তাদেরকে এখন বলেন, মানে ওদের থ্রু দিয়ে হোক ইয়া ওদের বন্ধু বান্ধব থ্রু দিয়ে হোক, মন্ত্রণালয়তে আগে যে আমাদের যে দুর্গন্ধ ছিল, আজকে কিন্তু কোনো দুর্গন্ধ নাই, এখন মন্ত্রণালয়তে সুগন্ধ আছে। আপনারা এই যে ট্রেনিং এর ব্যাপার যেটা বলেছেন, অতীতে যা হয়েছে আই ডোন্ট নো, বর্তমানে কি হচ্ছে, প্লিজ ব্রিং ইট টু মাই নোটিস and you will see action immediately. এই যে বিদেশে মানুষ পাঠাবার ব্যাপারে রিক্রুটিং এজেন্টরা বিভিন্ন যে কার্যকলাপ ওরা যে উল্টাপাল্টা করেছে, যত খবর আমার কাছে এসছে, I follow the policy
দুইটা পলিসি আছে, ওয়ান ইজ জিরো টলারেন্স টু কারাপশন and zero tolerance that anything that আমাদের শ্রমিকদেরকে ক্ষতি করে, আর দ্বিতীয় হলো জিরো টলারেন্স অন এই কি বলে, the second one is zero tolerance, the second one is shoot and then ask questions. Yes. That means যারা এই যে রিক্রুটিং এজেন্টরা যদি গন্ডগোল করে, প্রথমে ওদের সার্ভার আমি লক করে দেই, I stop their work so that they can't send any more people, and then I do the inquiry. আর ইনকোয়ারি যদি হয় তারপরে it's either fine অথবা পানিশমেন্ট অথবা যা কিছু করার দরকার আছে আপনারা খবর নিয়ে দেখেন। আর যদি আপনি চান, I'll try to make out a list and send you that how much has been done in the last 1.5 years. অনেক অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়। তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, বৈধভাবে যারা দেশে টাকা পাঠান তা উৎপাদনশীল খাতে ব্যবহারের জন্য আপনারা কোন কোন ধরনের প্রণোদনা দিচ্ছেন প্রবাসীদেরকে? টু স্টার্ট উইথ, আপনি যে প্রণোদনার কথা বললেন, স্টার্টিং এ কিন্তু আমরা যে 2% দেই, আপনি কিন্তু ওটাই হিসাব করেন। গত বছর আমরা প্রায় 4,000 কোটি টাকা এই প্রণোদনাতেই দিয়েছি। এটা কিন্তু গেছে সব আমাদের যারা রেমিটেন্স পাঠিয়েছে। তো দ্যাট ইজ ওয়ান বিগ ইনসেন্টিভ দ্যাট উই হ্যাভ গিভেন। অফকোর্স এই ইনসেন্টিভের কারণে কিন্তু অনেক রেমিটেন্সটা দেশে বেড়েছে। অন্যদিকে যে আমাদের যে প্রবাসী কল্যাণ ব্যাংক যেটা আছে, এটা কিন্তু ব্যাংক হয়েছে প্রায় 10 বছর আগে। ওই যাকে বলে মরিবান্ড অবস্থায় ছিল, মানে ছিল আমার ব্যাংক নামকে বাঁচতে ছিল। এই প্রথমবারের মতন আমরা ওটাকে কার্যকরী করেছি। আমরা আমাদের প্রবাসী ওয়েলফেয়ার বোর্ড থেকে, ওখান থেকে আমরা 200 কোটি টাকা দিয়ে আমরা স্টার্ট করলাম, যাতে কোভিড যারা এফেক্টেড হয়েছে কোভিড এর কারণে, তাদেরকে যে স্মল লোন দিয়ে ওদের ফ্যামিলিরা এখানে চলতে পারে। এবং আরেকটা 500 কোটি টাকা প্রধানমন্ত্রী দিয়েছেন। এটা হলো এদের আরো বড় প্রোগ্রামে যারা লোন নিতে চায় ওদেরকে আমরা হেল্প করতে চাই। লোন ইউজ করার ব্যাপারে এটাও আমরা ঠিক করেছি যে সমাজ কল্যাণ অধিদপ্তর যেটা আছে, যুব উন্নয়ন অধিদপ্তর যেটা আছে, আর আমাদের যে টিটিসি যেগুলি আছে, সেখানে আমরা কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করব, সো দ্যাট ওনারা যদি হাঁস মুরগিও করেন ওটা ট্রেনিং নিয়ে করে। আর উনি যদি একটা কি বলে পাওয়ার টিলারও যদি চালান, ওনারা যে ট্রেনিং নিয়ে করতে পারে, এই ব্যবস্থা আমাদের ইমিডিয়েটলি অলরেডি চালু আছে। অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়। এখন দাদা বিকাশ দা, আপনি কি এ বিষয়ে কিছু যোগ করবেন? মন্ত্রী মহোদয় যেসব বিষয়ে কথা বললেন, শোনা যাচ্ছে না। আপনার মাইকটা আনমিউট করে নেন প্লিজ। মাইকটা আনমিউট করেন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনেক তথ্য দিলেন যা আমি একটু কনফিউজ যে ডাটা, যে ডায়াসপোরা যে আন্ডার যে ওভারসিজ ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে পড়ে না, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পড়ে না, এটা আমি কনফিউজ ছিলাম। এবং এর পেছনে যুক্তিটা কি, এটা আমার ঠিক বোধগম্য নয়, এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আরেকটা বিষয়ে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমরা এর আগে জিয়া ভাই বলেছেন যে আমরা 2000 খুব সম্ভবত 18তে আমরা একটা আপনার মিনিস্ট্রিতে আমরা একটা রাউন্ড টেবিল করেছিলাম উইথ ইয়োর মিনিস্ট্রি, তৎকালীন মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি সাহেব সহ। তো সেখানে কিছু তথ্য উঠে এসেছিল, মানে তার মধ্যে একটি ছিল হচ্ছে স্মার্ট কার্ড। স্মার্ট কার্ডটা হচ্ছে যে ডায়াসপোরাদের জন্য, আপনার যারা বিশেষ করে ইউরোপে আছে, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে যারা আছে, তাদের জন্য স্মার্ট কার্ড ইন্ট্রোডিউস করা হবে। এটা ছিল 2017 এর কথা। এর বাইরে তখন বলা হয়েছিল যে নিউ ড্রাফট পলিসি অন মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড এক্সপার্টস, এটা, এবং এটা তখন বলা হয়েছিল শীঘ্রই এটা পার্লামেন্টে তোলা হবে। এবং ডায়াসপোরা ম্যাপিং যেটা, ওটার কথাও বলা হয়েছিল। আমি জানি না এই তিনটি ব্যাপারে কতটুকু কাজ হয়েছে, একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি, বিশেষ করে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা আমরা দীর্ঘদিন ধরে কিন্তু বলে আসছি, এবং এটা ফ্রম বোথ দি এন্ডস, আমি হোস্ট কান্ট্রিতে বলছি, আবার সেন্ডিং কান্ট্রিতেও বলে আসছি যে ডায়াসপোরা এঙ্গেজমেন্টের কথা বলে আসছি, ডায়াসপোরা ইনভেস্টমেন্টের কথা বলে আসছি। কিন্তু এই যে ডায়াসপোরা এঙ্গেজমেন্ট,
এটা কোথাও কিন্তু ইন ট্রু সেন্স অফ দ্য টার্ম মানে বাস্তবায়িত হচ্ছে না, নট ইন দ্য হোস্ট কান্ট্রিজ, নাইদার ইন দ্য হোস্ট কান্ট্রিজ নর ইন দি সেন্ডিং কান্ট্রিজ। এবং আমরা দেখেছি বিশেষ করে যেহেতু আমরা মাইগ্রেশন নিয়ে কাজ করছি এবং মাইগ্রেশন ইজ এ ভেরি সেক্সি টার্ম, হট ইস্যু অ্যাক্রস দি গ্লোব, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ করে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে বিভিন্ন দেশে আমি দেখি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি আমি, যে আমি একটা এক্সাম্পল দিই, ফিলিপিনে পার্টিসিপেন্টস থাকে 7-8 জন থাকে, এবং যখন বাংলাদেশ ওদের দেশ থেকে ফিলিপাইন থেকে যখন সরকারি প্রতিনিধিরা যখন আসেন তখন দে এঙ্গেজ উইথ দি ফিলিপিনো ডায়াসপোরা অ্যান্ড দি পার্টিসিপেন্টস অ্যাটেন্ডিং দিস কনফারেন্সেস। কিন্তু দুর্ভাগ্যবশত এই বিষয়টা আমরা বাংলাদেশ থেকে যা সরকারি প্রতিনিধি যারা আসেন তাদেরকে আমি গত 2007 থেকে এটা শুরু হয়েছে, আমি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করেছি GFMD তে বিভিন্ন দেশে, কিন্তু I haven't seen a single engagement from the side of Bangladesh government officials or even the minister. তো ওনাদেরকে আমরা দেখেছি শুধু মাননীয় মন্ত্রী যখন থাকেন শুধু মন্ত্রীর সাথেই থাকেন তারা, বাট দেয়ার such no real engagement। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা যে ডায়াসপোরা ইনভেস্টমেন্টের কথা বলছি, আমার মনে হয় এই ডায়াসপোরা ইনভেস্টমেন্টের প্রচুর সুযোগ সুবিধা আছে এবং অনেক ইনভেস্টমেন্ট ইতিমধ্যে হয়েছে, বাট এরপরেও কিছু আমার মনে হয় কিছু যাকে বলে কি বলবে এনকারেজ প্রণোদনা অথবা উৎসাহিত করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য আর কিছু সহজ পদ্ধতি নেওয়া যায় কিনা এই ব্যাপারে আপনার মতামত আমি শুনতে চাচ্ছিলাম আর কি। তো ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি প্রথমে একটা প্রথম রিমার্কটা এটাই করি, 2018 কি হয়েছে, আমি এসেছি কিন্তু 2019 জানুয়ারি মাসে, 2000 জানুয়ারি মাস থেকে এখন হয়ে গেছে 2020 অক্টোবর মাস, প্রায় শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমার কিন্তু খুব কম ডায়াসপোরার সাথে ইন্টারঅ্যাকশন হয়েছে অন অফিসিয়াল লেভেল। তো আমি শুধু আপনাদেরকে এক কথা বলবো দ্যাট আমি আই এম দি মোস্ট যাকে বলে কি দ্যাট হাংরি ফর হেল্প অ্যান্ড হাংরি ফর অ্যাডভাইস। আমি এই প্রথমবারের মতন সব যেখানে এনজিওস যারা ইনভলভ আছে মাইগ্রেশন সেক্টরে তাদেরকে নিয়ে আমি কিন্তু মিটিং করেছি, আমি ওদেরকে আমার লুপে রেখেছি, আমি যা কিছু করি আমি ওদেরকে খবর দেই, আমার ইমেল ইজ ওপেন টু দেম এন্ড দে সেন্ড ইন রেসপন্স। এটা আমি এমন ভাবে করছি যাতে মিডিয়া, এনজিওস যারা ইনভলভ সবাইকে। এখন বাসুকের ব্যাপারে টু বি ভেরি অনেস্ট, nobody from Basuk possibly has met me, or যদি মিটও করে থাকে তাহলে হয়তো একবার এসে দ্যাট ইজ দি এন্ড অফ দ্য মিট। এখন ইন্টারঅ্যাকশন কন্টিনিউয়াস না হলে হ্যাঁ কথাগুলি কিন্তু মনে থাকে না, এটা দিস ইজ ওয়ান ফ্যাক্টর উই মাস্ট রিমেম্বার। হ্যাঁ জাস্ট হাই হ্যালো করতে থাকলেও হ্যাঁ তাহলে মাথার ভিতরে থেকে যাবে। আর আই এম ওপেন টু এনি আইডিয়াস। আমি আমার যে চিন্তা করি মন্ত্রণালয়তে আমি এই জিনিসটা আবার এনজিওসদের কাছে আমি পাঠিয়ে দেখবে তোমাদের এর সাথে অ্যাড করো, so that we can get a better decision or come to a better solution to whatever we take. এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ডায়াসপোরা ইজ সামথিং, আই এগ্রি উইথ ইউ, আপনার সাথে 100% এগ্রি করি দ্যাট ডায়াসপোরা শুড বি আন্ডার দিস মিনিস্ট্রি। যার জন্য আমি প্রথমেই বললাম আপনাকে দ্যাট আমরা উদ্যোগ নিচ্ছি দ্যাট ডায়াসপোরাকে এখানে নিয়ে আসতে। আর এই যে দুইটি কথা বলা হলো, আপনার ওই যে ড্রাফট পলিসির কথা বলা হয়েছে and smart card for diaspora, frankly I'm not aware of it. You see, আমি এই যে আমার আসার পরে I have not been made aware of it, but আপনি যখন বলেছেন আপনি you send me your contact emails and inshallah আমি কালকে তো পারবো না because কালকে I have a very important, possibly the first time it is happening, I'm having a international meeting, working meeting with the Malaysian Human Resource Minister regarding our people in Malaysia. এটা যাতে আমরা একটা সলিউশন বা করতে পারি, এটা আমরা কালকে করব। আমি সারাদিন ওটা নিয়ে ব্যস্ত থাকব। বাট আপনি ইন দ্য মিন টাইম আপনার এইসব কোয়েশ্চেনস গুলি, সাজেশন গুলি
এবং আপনার চাহিদাগুলি আপনি প্লিজ সেন্ড ইট অন মাই ইমেল and I will respond to it. This I can assure you. থ্যাংক ইউ। ধন্যবাদ মন্ত্রী মহাশয়। একজন দর্শক জানতে চেয়েছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যাংকের সুদের হারের বিষয়ে তিনি জানতে চেয়েছেন, যে ব্যাংকটা যে আছে। না না, ব্যাংক শুনেন, ব্যাংক হলো এই যে 200 কোটি টাকা যারা কোভিড এর যারা আক্রান্ত হয়ে মারা গেছেন ওই ফ্যামিলিগুলি, আর যারা যারা ওই কারণেই ফেরত এসছে, ওদের সুদের হার কিন্তু আমরা ঠিক করেছি 4%, 4%, বুঝছেন না? আর বাকি যেটা আছে যারা এখানে ব্যবসা করতে চায় ওদের জন্য ওটা নর্মাল যেটা বাংলাদেশ ব্যাংকের সেট করা আছে, ওটা আমরা ওই 9%-এই আছি। ধন্যবাদ। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে মাননীয় মন্ত্রীকে, যে প্রবাসী বাংলাদেশি যারা রেমিটেন্স যোদ্ধা নামে পরিচিত, তারা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে হেনস্থার শিকার হন, যেমন কন্ট্রাক্ট অনুযায়ী না চলা, তারপর বেতন না দেয়া, পাসপোর্ট আটকে রাখা, তারপর আইনি জটিলতার শিকার হন তারা। এসব অবস্থায় সরকার কিভাবে প্রবাসীদেরকে সহায়তা করে থাকেন, বিশেষ করে আপনার মন্ত্রণালয়? প্রথমত এক কথা বলি আপনাকে, যে কোনো লাঞ্ছনা বঞ্চনা যাই কিছু হোক না কেন, যদি আমার কাছে তথ্য না আসে আমি কিন্তু কিছু করতে পারবো না, ফার্স্ট থিং। তো অনেক সময় যেটা হয়, মানুষে বলে, অনেকে বলে কি শুনেছি এই কথা, ডেফিনেটলি কেউ ইনভলভ না, এই ধরনের সিচুয়েশন আমার কিছু করার নাই। অন্যদিকে যেখানে যেখানে আপনার এই যে ম্যাল প্র্যাকটিসের যে কথা আপনি যেটা বললেন, আমি খবর পেলেই টু স্টার্ট উইথ আমি কিন্তু রিক্রুটিং এজেন্টকে আমার কি বলে একটা খপ্পরে নিয়ে আসি। উই স্টপ দ্যাট ওয়ার্ক অ্যান্ড উই মেক শিওর দ্যাট এখানে যদি কিছু দেওয়ার আছে কিনা ওটা কিন্তু দিতে হয়। বাট আগেন একটা আইনি ব্যাপার চলে আসে, যেখানে আমরা কিছুটা আবার প্রতারণাও দেখি। দ্যাট যে দেশে আপনার এই ওদের উপরে যদি কোনো লাঞ্ছিত যদি কেউ হয়, ফার্স্ট পয়েন্ট অফ কমপ্লেন্ট ইজ ওই দেশে। ওখান থেকে এখানে বাংলাদেশে ফেরত এসে যদি বলো বিকজ আমি গিয়ে ওখানে খবর নিতে পারবো না, ইউ সি ইট ইজ নট পসিবল, ইটস নট প্র্যাকটিক্যাল। তো ওখানে যদি থানাতে যদি কোর্ট যদি কেস করে আসে, সাথে আমাদের এমবাসি, আমাদের যে লেবার শ্রম কাউন্সিলর যারা আছে আমাদের কিন্তু আছে, টিম আমাদের কিন্তু ভালোই আছে, আর ওনারা কিন্তু কম কষ্ট করছে না, হয়তো আমার চেয়ে বেশি কষ্ট করছে। ওনারা ওদেরকে নিয়ে যদি ওরা যায় থানাতে গিয়ে কেস করে, give the power of attorney to the labor counselor, তারপর you come back, then the things will move. আর আদারওয়াইজ ওখানে যদি কেস করে, আপনি ঠিক আছে কেস করেও যদি কপিটা নিয়ে আসেন আর ওটার ভিত্তিতে এখানে এসে থানাতে কেস করেন, আমরা কিন্তু ওটা পুশ করব যাতে এটা ওই ইনকোয়ারি ওই হিসাবে যে হয়। বাট আদারওয়াইজ যেটা হয় কি, দ্যাট ওখানে কিছু করলো না, এখানে এসে কমপ্লেন করলো, অমুক রিক্রুটিং এজেন্ট আমার কাছ থেকে এটা করেছে ওটা করেছে, আমার পক্ষে ইট বিকামস এক্সট্রিমলি ডিফিকাল্ট টু কনফার্ম অন দিস। জি, তো ধন্যবাদ। মেক ইট ইজি ফর মি টু হেল্প ইউ। আমার কথা এটাই, আপনি আমার জন্য সহজ করে দেন যাতে আমি হেল্প করতে পারি, ইনশাআল্লাহ কোনো হেল্পের অভাব হবে না। জি, অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়। এখন বিকাশ দা এই বিষয় সম্পর্কে আপনার কি কোনো অবজারভেশন আছে কিনা? আমার অবজারভেশন নেই, তবে আমি একটা বিষয় জানতে, মন্ত্রী মহোদয় বলেছেন যে আমি বিশেষ করে মিডল ইস্ট অথবা মালয়েশিয়ার কথা বলছি। I had been to Malaysia a number of times. আমি আমাদের বাংলাদেশি প্রবাসীদের সাথে কথা বলেছি বেশ কয়েকবার, এবং তাদের একটাই অভিযোগ যে তাদের কমপ্লেইন এগেইনস্ট দি মিশন, এবং আপনি যেটা বলেছেন যে মিশনের যে লেবার সেক্রেটারি অথবা লেবার যে বিভাগটা আছে তারা দেখেন হয়তো, বাট আমার মনে হয় না যে সবসময় তারা ঠিকভাবে দেখেন। আর যেটা বলছেন যে মাননীয় মন্ত্রী যিনি বললেন যে কোনো সমস্যা হলে ওখানে they should go to the local police। একটা কথা হচ্ছে যে they are not aware কোথায় যারা যাবে, কোথায় তারা নক করবে, তারা ওই ধরনের ক্যাপাবল না, বেশিরভাগই অশিক্ষিত লোক, এবং
সেই ক্ষেত্রে মিশন থেকে তাদের হয়তো সাহায্য করার কথা, কিন্তু আমরা দেখেছি, সত্য মিথ্যা আমি কিছু বলছি না, ভিডিওতে দেখেছি when these people approached embassy in Malaysia, তখন তারা they were physically assaulted। এবং মালয়েশিয়ার যে সম্প্রতি যে ছেলেটা যে কোভিড এর সময় যে একটা ডকুমেন্টারি করলো এবং সেটা আল জাজিরাতে প্রকাশ হওয়ার পরে তাকে যে গ্রেফতার করলো, সেই ব্যাপারে কিন্তু আনফর্চুনেটলি মিশন our mission there did very little। on the other hand, যে মহিলা যে কেসটা টেক আপ করেছে, she is a private lawyer এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। তো সে যদি পদক্ষেপটা না নিত, আমি জানতাম না এই বাচ্চার ভাগ্যে কি ছিল। তো এটা একটা, আমি জানি না জিয়া ভাই হয়তো ইউ ক্যান অ্যাড টু দিস পয়েন্ট বিকজ ইউ আর লিগ্যাল এক্সপার্ট। আই থিংক দ্যাট ইউ ক্যান সে বেটার দ্যান মি। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। ডক্টর আহমেদ জিয়াউদ্দিন, আপনি কিছু যোগ করবেন কিনা বিষয়? ও আমার 2-3টা পয়েন্ট আছে আর কি, যে মাননীয় মন্ত্রীকে যখন পাওয়া গেছে, আমিও কিন্তু আসলে বিসিএমএস এর পক্ষ থেকে আপনি যখন ওই কনফারেন্সে ছিলেন, আমিও এইখানেই বসে ব্রাসেলসে বসেই এই কনফারেন্সটা করছি। এই আপনার সাথে ইনিশিয়ালি কথাবার্তা হয়েছে, কাজেই পাসুক হয়তো বা ওইভাবে আমরা বাইরে অনেক বেশি পরিচিত দেন বাংলাদেশে, বাট তারপরেও আমরা অনেক অ্যাক্টিভ ইন মেনি ওয়েজ। সেকেন্ড হচ্ছে সেটা হলো যে আপনি জানেন কি জানি না, এবং সেখানে দেখা যাচ্ছে একটা ইনফরমেশন বড় গ্যাপ আছে আর কি। কারণ একটা নতুন মন্ত্রী যখন আসেন একটা নতুন মন্ত্রণালয়ে, তার যে ব্যাকগ্রাউন্ড ব্রিফিংটা যেগুলো দেওয়া দরকার এবং যেভাবে দেওয়া দরকার, অনেক সময় আমার ধারণা হচ্ছে যে সেইভাবে হয় না। এটা না হওয়ার আরো একটা কারণ হচ্ছে যে সেক্রেটারি যারা থাকে তারা এত ঘন ঘন বদলে যায় আর কি, যে ফলে সেই সেক্রেটারি মহোদয়েরও কিন্তু আসলে ওই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা ওইভাবে থাকে না। যেমন ডায়াসপোরার উপরে আইওএমএ নিয়ে আপনার মন্ত্রণালয়ের একটা বড় ধরনের প্রজেক্ট কিন্তু হয়েছে, অনেকগুলো কনফারেন্স হয়েছে, অনেক কাগজ লেখালেখি হয়েছে, এবং একটা পলিসি কিন্তু আমাদের আছে ইন থিওরি, এবং এটা কমপ্লিট পলিসি আছে। ওইটা আপনাকে একটু দেখতে হবে যদি আপনার চোখে না পড়ে থাকে আর কি। এবং সেটা আরো আমাদের অনেক কমেন্ট আছে সেটাতে, কিন্তু বাট তারপরেও ওখানে কিন্তু বাংলাদেশি কনসালটেন্টও ইউজ করা হয়েছিল এই ড্রাফট পলিসির জন্য। কাজে কাজ কিন্তু বেশ মোটামুটি হয়ে আছে। এখন আমরা এক্সপেক্ট করি সেটা হলো যে এই যে আপনি যে ইস্যুটা উঠালেন, খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার, যে ডায়াসপোরারা, আমার এতদিন ধারণা ছিল আমরা ফরেন মিনিস্ট্রি আমাদের প্যারেন্ট মিনিস্ট্রি টাইপের ব্যাপার, যে ঘটনা ঘটলে আমরা আমাদের এমবেসিতেই যাই আর কি। কিন্তু আপনি এখন বললেন সেটা হলো যেটা এক্সটার্নাল রিসোর্স তারা হ্যান্ডেল করে। এটা তাদের লজিক হতে পারে যে এটা শুধুমাত্র ইকোনমিক পার্সপেক্টিভ থেকেই তারা নিছে, যেটাকে ফরেন ডোনেশন, ফরেন আর্নিং, ফরেন ইত্যাদি ইত্যাদি কারেন্সির ব্যাপার স্যাপার, সেই অ্যাঙ্গেল থেকে। কিন্তু আমার একটা প্রশ্ন, সরাসরি প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে মনে করেন যে বেস্ট অ্যাপ্রোচ হবে যে গভর্নমেন্টের নিজেদের এই ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করার ক্ষেত্রে, যে যে প্রবাসী আর ডায়াসপোরা বলে, অর্থাৎ প্রবাসী কর্মী এবং ডায়াসপোরা বলে আমাদের দৃষ্টিতে কিন্তু কোনো তফাৎ নাই। যে বাংলাদেশি বিদেশে থাকে সেই হলো প্রবাসী। তাদের ভেতরে বহু রকম ক্যাটেগরি থাকতে পারে, তার অনেক সময় তার অন্য দেশে নাগরিকত্বও থাকতে পারে, কিন্তু এটা আমাদের আইনে কোনো বাধা নাই। আমাদের আইনে কোনোই বাধা নাই যে আমাদের আইনই দিতেছে আপনার আরেকটা অধিকার, আরেকটা দেশের সিটিজেনশিপ হলে বাংলাদেশের কোনো সমস্যা নাই। সেকেন্ড হচ্ছে আমি পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারি অথবা টেম্পোরারি রেসিডেন্ট হতে পারি। যারা মাইগ্রেন্ট ওয়ার্কার ইউজুয়ালি তারা সব টেম্পোরারি রেসিডেন্ট, তারা কাজ করে, তারা একটা সার্টেন কন্ট্রাক্টে যায় এন্ড দেন তারপরে দে রিটার্ন, এবং তারাই যেহেতু সবচেয়ে বেশি টাকা পাঠায়, সেজন্য সৌদি আরব থেকে দেখা যাচ্ছে কি যে আমাদের সবচেয়ে বেশি টাকা আসে স্বাভাবিকভাবে, এবং উই ভেরি মাচ অ্যাপ্রিশিয়েট দ্যাট। এবং তারাই বিভিন্ন রকম ভাবে, যেহেতু তারা সংখ্যায় অনেক বেশি, সমস্যাও স্বাভাবিকভাবে অনেক বেশি আর কি। তো এটা আর এখানে জিনিসটা হচ্ছে যেটা আমাদের যে লেবার যে কাউন্সিলর যারা আছেন আর কি, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন দরকার আর কি। কারণ ওই অফিসটাকে, যার দায়িত্বে পড়ে লক্ষ লক্ষ লোক একটা দেশে, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে কি যে একজন আছেন অথবা 1.5 জন আছেন, 2 জন আছেন, 2 জন আছেন, এর বেশি কিন্তু ওইখানে হচ্ছে না। এই অফিসটাকে যদি, এবং এটা আপনার রোলটা এখানে থাকতেই হবে, যে আপনার যে প্রবাসীদের কল্যাণটা তখনই হবে যখন দেখা যাবে কি যে আমাদের বিদেশের যে আছে এমবেসি আছে, সেখানে প্রবাসীদের স্বার্থ দেখার জন্য
একটা স্ট্রং, আপনার যেরকম একটা স্ট্রং মিনিস্ট্রি দরকার, ওইটারই একটা ছোট রেপ্লিকেট দরকার হলো যে এই প্রবাসী যারা আছে তাদের, যে তাদের যে অভিযোগগুলা দরকার শোনা দরকার, কাজ করা দরকার। এবং এটা কিন্তু একটা সম্পর্কের ব্যাপার। আমি বিভিন্ন জায়গায় মিডল ইস্টার্ন কান্ট্রিতে গেছি তাদের বোঝার জন্য। শ্রীলঙ্কাতে, ফিলিপিন ফর এক্সাম্পল, ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি এই দিক থেকে বলা যায়, মাইগ্রেশনের দিক থেকে এবং মাইগ্রেন্টদের ট্রিটমেন্টের দিক থেকে। তারা সেখানে যে লেবার যে লোকটাকে দায়িত্ব দিছে, সে শুধুমাত্র লিগ্যাল এক্সপার্টই না, সে হচ্ছে যে ওই এলাকার যত পুলিশের হেড থেকে শুরু করে, কুয়েতের কথা বলছি আমি স্পেসিফিক্যালি, এখানে পুলিশের হেড থেকে শুরু করে, রিজিয়নাল হেড থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, সে সবার সাথে তার দোস্তি আছে টাইপের। এই ধরনের একটা মানুষ আসলে, এবং যেহেতু তার ফ্রিকোয়েন্টলি তাদের প্রবলেম হচ্ছে, আমাদের চাইতে কিন্তু তাদের অনেক বেশি প্রবলেম হচ্ছে, পালিয়ে যাচ্ছে তারা ছেড়ে, মালিক ছেড়ে। তারপরে তাদের শেল্টার সেন্টারও আছে, বড় ধরনের আছে, এবং সেখানেও তাদের রকমারি সমস্যা আছে। এবং ঘন ঘন পুলিশই তো প্রবলেম করে আর কি, মানে পুলিশই তো মানুষ ধরে প্রথমে, হয় মালিকরা অভিযোগ করে, অথবা তারা নিজে গিয়ে পুলিশের কাছে হেল্প চায়, অথবা তারা রাস্তায় ঘোরাঘুরি করার কারণে ধরা খায় আর কি। এই যে এমবাসির যে প্রোঅ্যাক্টিভ রোল আর কি, এবং সেটা সম্ভব হয়েছে কারণ তার একটা এক্সিলেন্ট অফিস আছে ফিলিপিন এমবাসির। মানে শুধুমাত্র একটা দেশের কথা আমি উদাহরণ দিচ্ছি, যে কুয়েতে, যে তার যে অফিসটা আছে খুব স্ট্রং একটা অফিস আছে, এবং সেই ভদ্রলোক নিজেও খুব অ্যাক্টিভ। সো আমাদেরও এই একই রকম করতে হবে, বিকজ আমরাও কিন্তু আসলে এই সেক্টরটা আমাদেরকে, বাংলাদেশকে বহু বছর ধরে কিন্তু বহু টাকা দিতে থাকবে, এবং এটা আমাদের এমপ্লয়মেন্টকে যেরকম করতেছে, আমাদের ফরেন কারেন্সি আনতেছে, আমাদের আমরা শুধুমাত্র কারেন্সি দেখতেছি দেয়ার আর আদার বেনিফিটস, যে ধরনের মানে আইডিয়ার যে মাইগ্রেশন, আইডিয়ার যে রেমিটেন্স আর কি, মানে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স, তারা যেসব ধারণা নিয়ে এসে বাংলাদেশে, এটা মন্ত্রী খুব ভালোই জানেন আর কি, যে ঢাকা শহরে যত ইন্টারেস্টিং আউটলেট আছে আর কি, সেটা খাবারই হোক আর নন ফুড হোক, তার পেছনে দেখবেন যে যারা পেছনে আছে, তারা কেউ না কেউ, মানে প্রত্যেকেই অলমোস্ট, যে বিদেশে বেশ কিছু বছর কাটিয়ে এসে সেখান থেকে আইডিয়া নিয়ে এসে এইখানে এত ক্রিয়েটিভ ওয়েতে কাজ করতেছে। তো তারা আমরা কিন্তু মানে আইডিয়া নিয়ে আসতেছি, এইটার কিন্তু কোনো টাকার টার্মসে আপনি করতে পারবেন না, যে রেমিটেন্সটাকে যদি, আইডিয়াটাকে আমি যদি মানে প্রোডাক্ট হিসেবে ধরি এবং ভ্যালু হিসেবে ধরি আর কি। সো কাজেই আপনার মানে সোজা কথা হলো যে এখন আপনি কিভাবে চান যে আমরা কিভাবে আপনার মন্ত্রণালয়ের এই যে সমস্যাটা, এইটা মানে প্রবাসী মানেই প্রবাসী, এবং সবাই হলো একটা মন্ত্রণালয়ের সাথে যাদের লিড মিনিস্ট্রি থাকবে, যার সাথে লিঙ্ক থাকবে, এটা কিভাবে লিঙ্ক হবে না হবে সেটা হলো আপনাকে মানে চিন্তা করতে হবে। এবং সেখানে ডায়াসপোরা অর্গানাইজেশন হিসাবে আমরা কিন্তু এটা আপনি যখনই বললেন তখন থেকেই আমার মাথার মধ্যে হচ্ছে যে আমরা কিন্তু এখন এটাকে একটা ক্যাম্পেইন ইস্যু হিসাবে পিক করব। বাসুক ডেফিনেটলি যেখানে সুযোগ পাই আমরা অন্তত পক্ষে একটা কাজ করি, সেটা হলো যে বলে দেই, কথা বলে দেই, এন্ড দেন তার ইম্প্যাক্ট কি হয় সেটা পরে দেখা যাবে। তো আমরা এটাকে কিন্তু অফিসিয়ালি পিক করব, এবং আমরা আমাদের অন্যান্য অর্গানাইজেশন যারা আছে তাদেরকেও বলবো যে এই ব্যাপারে কাজ করতে, এবং আপনি আমাদেরকে সাজেস্ট করেন যদি পারেন যে এই ইনিশিয়েটিভটা আপনার, এটা কিভাবে কে নিবে আর কি, এবং কিভাবে এটা হবে, আমরা আপনার সাথে আছি এই ক্ষেত্রে। জি, অনেক ধন্যবাদ জিয়াউদ্দিন ভাই। মন্ত্রী মহোদয় কি এই বিষয়ে সংক্ষেপে কিছু বলবেন? হ্যাঁ, একটু বলে দেই, বলার তো উচিত, বুঝছেন না, বিকজ আপনারা যা কিছু বলছেন এটা তো মোরলেস মিউজিক টু মাই ইয়ার্স, বুঝছেন, আমি তো এই লাইনেই চিন্তা করি। তো দুই তিনটে কথা এখানে যেটা এসছে, ওই ফিলিপিন্স এর কথা বলা হয়েছে, আমি একটা অনুরোধ করবো, কিন্তু যেহেতু আপনারা এই লাইনে আছেন, আপনাদের অনেক কন্ট্যাক্ট আছে, আমাকে আর কিছু না হইলে ইফ ইউ সেন্ড মি দ্য লিঙ্কস, মানে ওনারা কিভাবে ম্যানেজ করে বা কি করে, এটা যদি আমাকে লিঙ্ক দেন, আমি ওয়েব পেজে গিয়ে আমার লোকজনের দিয়ে আই উইল স্টার্ট মাই বেসিক যাকে বলে তথ্য নেওয়া, বুঝছেন না। রিগার্ডিং এই যে আইএম এর প্রজেক্ট একটা বলা হয়েছে, কিন্তু পলিসি, ডায়াসপোরা পলিসি নিয়ে একটা কয়েকদিন আগে হয়েছে বা কয়েক বছর আগে হয়েছে, প্লিজ গিভ মি বিট মোর কংক্রিট ইনফরমেশন, সো দ্যাট আমি গিয়ে আমার উদ্যোগে আমি কিন্তু এটার খবর নেব। এখানে যেটা বলা হয়েছে কি, দ্যাট আপনার এই কি বলে, আমার যে ইমেল যেটা আছে, ওই কমপ্লেন্টের কথা যেটা বলেছে, আপনাদেরকে যারা কমপ্লেন্ট করে,
if they have the correct complaints, আর ওরা যদি এই যে মালয়েশিয়াতে মিশনের ব্যাপারে যে কমপ্লেন্ট অনেকগুলি আছে, ওরা কিন্তু ইমেল আমাকে করতে পারে। They can send me the complaints to me. আমি কিন্তু I'll look into the matter and try to sort it out. আমি আর যদি খবরও করি, তাও কিন্তু দেখবেন কি অনেক প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি যদি ফোন করে বলি কি এই খবর আমার কাছে এসছে, হ্যাঁ, অটোমেটিক্যালি ওই মিশনস গুলিতে এই কাজটা একটু ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো কি আমার লিমিটেশন হলো আমার ম্যান পাওয়ার। এখানে যে ফিলিপিন্স যে আপনি যে কথা বললেন, ফিলিপিন্সে তো ওখানে যে অ্যাম্বাসেডর যদি ওইরকম থাকে, আমাদের 16 কোটি মানুষের ফরেন মিনিস্ট্রিতে কয়জন আছে? অ্যাম্বাসেডর হিসাবে হয়তো 100-150 এইরকম মানুষ আছে। আমাদেরকে তো এটা নিয়েই চলতে হবে। সবাই যে খারাপ এটা আমি বিশ্বাস করব না, আর অনেক ভালো আমি এটা বিশ্বাস করব। আমি কিন্তু সেই হিসাবে চলি। জি, আপনার মাইকটা আনমিউট করেন মন্ত্রী মহোদয়। মিউট হয়ে গেছে মাইকটা। জি, জি, ঠিক আছে। ঠিক আছে। এবং এই যে টাচ স্ক্রিন যেগুলি আছে এখানেই সমস্যা এটা। জি, যাই হোক, আমি as I said that আমি প্রথমেই বলতে চেয়েছিলাম that I am looking for help. বুঝছেন না, আমি I don't have all the brains, আমার কিন্তু খুব কম বুদ্ধি আছে। আর আমার মিনিস্ট্রিতে সব মিলিয়েও কিন্তু আমাদের সব বুদ্ধি নাই, যার জন্য আমি যত যে এনজিও যেগুলি আছে বাইরে থেকে যত আমি সম্পৃক্ত করার চেষ্টা করতেছি, সো দ্যাট আমরা কিন্তু ভালো বুদ্ধি বানাতে বাইর করে নিয়ে আসতে পারি। আপনাদেরকেও একই রিকোয়েস্ট করব আমি, দ্যাট আজকে আমরা কথা বললাম, কথা ঠিক আছে, কথার জোগাড় ঠিক আছে, বাট কিছুটা লিখিত আসলে, লিঙ্কস আসলে, আমি কি করব কি করব না, আমার সাথে ইন্টারাকশন হলে আই থিঙ্ক উই ক্যান আলটিমেটলি, হয়তো ইমিডিয়েটলি না হলেও, বাট ওই বল রোলিং আমরা স্টার্ট করে দিতে পারি। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, ধন্যবাদ মন্ত্রী মহোদয়। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে প্রবাসে একজন বাংলাদেশী মারা গেলে সরকার লাশ দেশে আনা সহ পরিবারকে কোন ধরনের সহায়তা করে থাকেন? মূলত এখানে আবার ওই যে ওয়ার্কার আর নন ওয়ার্কারের একটা ব্যাপার চলে আসে, বুঝছেন না? জি, তো প্রবাসী কর্মী যারা আছে ওনারা তো যখন এই স্মার্ট কার্ড নেয়, ওনারা কিন্তু কল্যাণ ট্রাস্টের ওরা কিন্তু একটা মেম্বার হয়ে যায়। মেম্বার হওয়ার কারণে ওরা যখন দেশে ফিরে আসে, মানে বডি যখন আসে, তো প্রথমে তো দাফন কাফনের জন্য 35,000 টাকা এয়ারপোর্টেই দিয়ে দেওয়া হয়। আর পরবর্তীতে যাচাই বাছাই করে ওদের পরিবার যাদের যাদের ডিউ আছে, ওদেরকে 3 লাখ টাকা দেওয়া হয়। এটা কিন্তু স্ট্রেট ওয়ে। বাট ইদানিং আমি এটা সিদ্ধান্ত নিয়েছি এই করোনার কারণে, দ্যাট যে কেউ মারা গেলে আমাদের যারা ওখানে আনডকুমেন্টেড যারা আছে, ওরাও যদি মারা যায় আর ওরা যদি দেশে আসে, আমরা চেষ্টা করব ওদেরকে ওই 3 লাখ টাকা দিয়ে দিতে, যাতে ওনারা তো আপনার এই দেশের নাগরিক। আমরা এই ব্যবস্থা করেছি। এটা হলো মরার ব্যাপারে। জি, জি, অনেক অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়। আপনারা কি এই বিষয়ে কোনো কথা বলবেন? বিকাশ দা এবং আমরা জিয়াউদ্দিন ভাই। প্রথম কথা হচ্ছে যে আই এম রিয়েলি ওভারওয়েলমড। মাননীয় মন্ত্রী সাহেব যে বলেছেন এত প্রোঅ্যাক্টিভ কথা, এবং উনি মানে খুবই সরলভাবে উপস্থাপন করেছেন। আমরা অবশ্যই we would love to provide with all the information that we have. আমরা অবশ্যই আপনার দৃষ্টিতে আনবো, গোচরে আনবো। এবং আমার মনে হয় আমাদের সময় খুব বেশি নেই, এই জন্য আমি একটা লাইন বলে শেষ করছি। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে গোল্ডেন গুস, যে সোনা, আমাদেরকে বলা হয় সূর্য সন্তান, সোনালী সন্তান ইত্যাদি। তো আমরা যারা রেমিটেন্স পাঠায়, প্রবাসীরা, মাইগ্রেন্ট যারা, ডায়াসপোরা যারা, তো সেটা হচ্ছে যে সাধারণত সরকারের গভর্নমেন্ট বলছে ঠিকই যে সূর্য সন্তান অথবা গোল্ডেন গুস মানে সোনালী, কিন্তু তাদের দৃষ্টিটা আমি বলবো যে এটা উদাহরণটা এই ধরনের যে গোল্ডেন গুসের কাহিনী, যেটা স্বর্ণ ডিম পাটপুর।
তো দৃষ্টিটা এখন শুধু অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু স্বর্ণ ডিমের দিকে, যে পারছে তার দিকে না। তো আমরা আশা করব মাননীয় মন্ত্রীর নেতৃত্বে এবং এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং অনেক সমস্যার সমাধান হবে। তো আর আমার মনে হয় এর বাইরে আমার আর কিছু বলার নেই। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এটা কন্টিনিউ করব, আচ্ছা, তাই নাকি? আরো কিছুক্ষণ কন্টিনিউ করব। তো জিয়াউদ্দিন ভাই কি কিছু বলবেন এ বিষয়ে, মন্ত্রী যে বিষয়ে কথা বলেছেন? মোটামুটি এগুলো তো আমরা জানি, আমরা কিন্তু ওনাকে অনেক ক্লোজলি ফলো করি, এটা উনি জানে না, কিন্তু আমরা কিন্তু ওনাকে খুব ক্লোজলি ফলো করি। এবং আমি আপনাদেরকেও আগেও বলেছি যে উই আর ভেরি লাকি টু হ্যাভ হিম অ্যাজ এ মিনিস্টার। কিন্তু কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা আমার মনে হচ্ছে যে এটা আমাদের হয়তোবা বাসুকের সাথে, অথবা মানে এটা একটা সুযোগ যে বাসুকের সাথে এটা প্রথম খোলামেলা কথাবার্তা। আমি মনে করি যে এই ধরনের একটা ডায়ালগ বা এনগেজমেন্ট আমাদের রাখতে হবে, এবং আমি জানি যে এটা মন্ত্রী এটা হয়তো ওয়েলকামই করবেন আর কি। আপনি যেগুলো বললেন ডায়াসপোরা সংক্রান্ত, সেই পলিসি গুলো এবং আপনাকে ডকুমেন্টেশন গুলো আমরা আমাদের কাছে যেটা আছে সবই আমরা আপনাকে প্রোভাইড করব। কিন্তু আমার একটা যেটা প্রশ্ন ছিল যে এই যে সব প্রবাসীদেরকে এই মন্ত্রণালয়ের অধীনে আনার জন্য সেই প্রক্রিয়াটা আসলে আপনার চিন্তাতে কিভাবে শুরু করা যায়, মানে এটা কে শুরু করবে, এটা কিভাবে শুরু করবে, এবং আদার দেন এটা সম্পর্কে ক্যাম্পেইন করা ছাড়া আরো সরাসরি কিভাবে কাজ করা যায়, ক্লোজলি কাজ করা যায় আপনার সাথে এবং আপনার মন্ত্রণালয়ের সাথে, অথবা এটা কিভাবে হতে পারে, আপনার চিন্তাটা আসলে আমার একটু জানা দরকার। আমরা তখন সেভাবে আমাদের স্ট্র্যাটেজিটা প্ল্যান করতে পারি আর কি। আমি এক কথা বলতে পারি, যে ইন্টারাকশন আপনারা এখনো করছেন, ইউ ক্যান কন্টিনিউ ডুইং দ্যাট, বিকজ এক্সপ্যাট্রিয়েটস মানে যে ডায়াসপোরা আমার মন্ত্রণালয়ের আন্ডারে আসুক বা না আসুক, আমার কোঅপারেশন কিন্তু আপনারা পাবেন টিল উই কাম টু আ সেটেলমেন্ট অর টিল দ্য গভর্নমেন্ট টেকস আ ডিসিশন অ্যাজ টু হোয়াট টু ডু। তো এই বিষয় নিয়ে এখনো ওই যাকে বলে কি দ্যাট পলিসি মেকিং লেভেলে এটা কিন্তু এখনো আলাপ হয় নাই, বাট এটা আমরা পেপার প্রিপেয়ার করতেছি so that we can send it to the government. Government means I am also part of the government. Governmenটের ভিতরে তো গভর্নমেন্ট থাকে, এই ডিসিশন গুলি তো আপনার এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি আছে, ক্যাবিনেট মিনিস্ট্রি আছে, আই মিন অনেক জায়গা আছে যেখানে ঘুরে ফিরে আলটিমেটলি একটা ক্যাবিনেটেই সিদ্ধান্ত একটা হবে। তো ওই পর্যায়ে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু কেস বিল্ড আপ করতে হবে, যার জন্য আমি বললাম কি আপনাদের ওপিনিয়ন যারা আছে, বিশেষ করে রিপ্রেজেন্টিং দি ডায়াসপোরা, আপনারা আপনাদের ওপিনিয়ন পাঠান না, তো দ্যাট ক্যান অলসো বিকাম আ পার্ট অফ এ প্রেশার গ্রুপ অর হোয়াট এভার ইট ইজ, সো দ্যাট উই ক্যান টেক ইট অন অ্যাকর্ডিংলি। ধন্যবাদ মন্ত্রী মহোদয়। আপনাকে নেক্সট প্রশ্ন আমি করছি যে ইউরোপ এবং আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন অংশে অনেক উচ্চ মানসম্পন্ন বাংলাদেশি পেশাজীবী বাস করেন। তাদের দক্ষতাকে জাতীয় উন্নয়নের কাজে লাগানোর জন্য আপনাদের কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? থাকলে তা কি? প্রথম কথা তো হলো কে যারা আছেন ওনারা কিন্তু ওদের শ্রম বা মেধা দেশের জন্য দিতে চান কিনা এটা তো আগে জানতে হবে। তো এটা তো আপনি বললেন একটা কথা, বা যারা করবেন ওনারা যদি করে, ওনারা তো ডাইরেক্টলি প্রাইম মিনিস্টারকে লিখতে পারে দ্যাট উই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি। বাট এইরকম রেসপন্স না আসলে, আমি জানি তো অনেকজন আছে, অনেক জ্ঞানী ব্যক্তি আছেন বিদেশে। তো এখন আমি যে আপনাদের সাথে যে এটা যে ডিসকাস করছি, আমিও তো কিন্তু আপনাদের কাছ থেকে, আপনাদের ইন্টেলেক্ট থেকে অনেক কিছু আমার হজম করে নিচ্ছি, which I will probably use in the coming days. তো প্রথম হলো that there has to be a চিন্তা ভাবনা কে আমরা করব, এটা ওটা আসুক, তারপরে নেক্সট স্টেপ উইল টেক ইট অন ফ্রম দেয়ার। ওকে, এখন বিকাশ দা কি যোগ করতে চান কিছু? ধন্যবাদ মন্ত্রী মহোদয়। আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের উত্তরের পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি, এই ধরনের একটা আমি
প্রজেক্ট অথবা আইডিয়া কিন্তু এখনো কার্যকর রয়েছে। সেটি হচ্ছে যে জার্মান যে উন্নয়ন সংস্থা আছে জিআইসেট, ওরা বিভিন্ন উন্নয়নশীল দেশে এটা করছে। এটা হয় কি ধরেন 1 মাস থেকে 3 মাসের জন্য তারা যে মানে এক্সপার্টসদেরকে ওদের দেশে পাঠাচ্ছে। ধরেন নেপালি ডায়াসপোরা বেসড ইন জার্মানি, ওনাদেরকে তারা 3 মাসের জন্য অথবা 1 মাসের জন্য নেপাল পাঠাচ্ছে এবং তারা তাদের যে এক্সপার্টিসটা তারা এখানে গেইন করেছে। ধরেন একজন সোলার এনার্জি এক্সপার্ট ইন জার্মানি, সে হি রিটার্নস ব্যাক টু নেপাল ফর 3 months project or 1 month project, and then সে তার যে আর্ন যে এক্সপার্টিস সেটা সে তার লোকাল এরিয়াতে লোকাল এলাকাতে সেটা কার্যকর করছে। এই ধরনের একটা উৎসাহিত করা হয় আর কি। এবং আমরা মাননীয় মন্ত্রী, আমার ধারণা আপনি হয়তো সিলেট থেকে, আপনি শুনে খুশি হবেন যে আমরা হবিগঞ্জে আমাদের বেশ কিছু কাজ করেছি আমরা অন উইমেন এম্পাওয়ারমেন্ট, এবং ওখানে আমরা বাসক থেকে আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছি বেশ কয়েক বছর আগে। আমরা দেখিয়েছি যে ডায়াসপোরারা তাদের লোকাল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারে। I'll mention one example, very good example. সেটা হচ্ছে যে হবিগঞ্জের একটা জায়গায় 12 জন ডায়াসপোরা বেসড ইন ইউকে অ্যান্ড আমেরিকা, তারা একটা ডায়াবেটিক হসপিটাল তৈরি করেছে এবং মাল্টি স্টোরি। আমি জিয়া ভাই এবং আমাদের যে ডাচ আমস্টার ইউনিভার্সিটি প্রফেসর, আমরা দুবার গেছি সেখানে, এবং দ্যাট হসপিটাল, ডায়াবেটিক হসপিটাল যখন করেছিল তখন তাদের 8,000 রেজিস্টার্ড ডায়াবেটিক পেশেন্ট ছিল ইন দ্যাট রিমোট এরিয়া অফ হবিগঞ্জ। তো এই ধরনের ব্যাপারে কিন্তু ডায়াসপোরা উৎসাহিত করার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে যে তোমরা তোমাদের, এবং এটা হয় কি আপনি ধরেন আমরা বলি এটা যে অনেক ক্রাউড ফান্ডিং এর মতো, অথবা ডায়াসপোরা যেমন 10 জন ডায়াসপোরা একটা কমন ফান্ড করলো, এই ফান্ডটা আবার লোকালি ব্যবহার করা হলো। এর ফলে হয় কি, you are contributing to a local economy, you are creating local jobs একটা। এবং এই ব্যাপারে আবার যে বিভিন্ন মেক্সিকোর একটা ভালো একটা এক্সাম্পল আছে, 3x1 মেক্সিকান বিভিন্ন হোম টাউন অ্যাসোসিয়েশন আছে আমেরিকাতে, ম্যাক্সিমাম কয়েকশো হোম টাউন অ্যাসোসিয়েশন আছে, আমরা সেভারাল অলমোস্ট 1000 অ্যাসোসিয়েশন। এরা কি করে, আপনার যে মেক্সিকান আমেরিকান $1 দেয়, এটা দিলে আপনার যে মেক্সিকার যে ফর এক্সাম্পল জায়গা থেকে আসছে জায়গাটা, ওখানে তারা একটা প্রজেক্ট করবে, একটা ব্রিজ বানাবে, তখন লোকাল যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির মেয়র সে দিচ্ছে 1 year another $1, so it becomes $2. Then the central government of Mexico আরেকটা ডলার দিচ্ছে, so $1 investment of an individual diaspora in America, it becomes $3 যখন এটা আপনার চলে আসছে, তার যে স্থানীয় এলাকায় চলে আসছে। সো এই ধরনের করেও কিন্তু অনেক কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, এবং মিনিস্ট্রি মাইট থিঙ্ক অফ দোজ আইডিয়াস অলসো। আমরা আপনাকে আপনার পরামর্শ অনুযায়ী আমরা আপনাকে লিখিতভাবে কিছু আইডিয়া দেব, আপনি চিন্তা ভাবনা করে দেখতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। যে কথা বলছিলাম, the starting point is you have to show your intention that you want to come and do something in the country. কান্ট্রির ভিতরে আপনার যদি কোনো যাকে বলে সহযোগিতা প্রয়োজন হয়, আমি তো বললাম যে that I will give you whatever backup support I can manage and I can give you, but first is proposal বলেন, বা এই যে আপনি সুন্দর সুন্দর কথা বলেন, এই হবিগঞ্জের যে এক্সাম্পল দিলেন, ইজ এ লাভলি সিচুয়েশন। এরকম যদি 10 জন 20 জন একসাথে হয়ে নিজের বাড়িতে করুক না, গ্রামে করুক, কোনো অসুবিধা নাই। যেখানে আমাদের যদি গভর্নমেন্টের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা ডেফিনেটলি এটা কনসিডারেশনে নিয়ে আসবো। জি, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ মন্ত্রী মহোদয়। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে শুধুমাত্র জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আপনি কথা বলছেন মুজিব সাহেব, আপনি বলছিলেন 45 মিনিট, এখন 1.5 ঘন্টার দিকে যাচ্ছে। জি, আপনার সাথে কথা বলে জনাব আমার খুব ভালো লাগছে, যে কারণে আপনাকে ছাড়তে চাচ্ছি না আরো কিছুক্ষণ, যদি আপনার কমিটমেন্ট আছে তো এই জন্য। জি, শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বছরের প্রায় 2 লাখ বাংলাদেশি দেশে ফিরেছেন। করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় অনেকেই তাদের কর্মস্থলে
ফিরতে পারছেন না। কারো পাসপোর্টের মেয়াদ শেষ, কারো ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ, কারো প্লেন টিকেটের মেয়াদ শেষ। তো আপনার মন্ত্রণালয় কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে? প্রথমত একটা কথা মনে রাখতে হবে দ্যাট ইস্যুস অফ পাসপোর্ট অ্যান্ড ভিসা, আমাদের দেশে ভিসা আমাদের বিষয়, বাট অন্য দেশের ভিসা কিন্তু ওই দেশের বিষয়, এই কথাটা মনে রাখতে হবে। আপনারা জার্মানিতে থাকেন, হ্যাঁ আপনি জার্মানিতে থাকেন বা ইভেন ব্রাসেলসে, আমি জানি না বিকাশ সাহেব কোথায় আছেন? আমি নেদারল্যান্ডে আছি। নেদারল্যান্ডে, সরি। আপনি ওখানে যে আছেন, হ্যাঁ, ওই দেশের আইন মোতাবেক ওনারা যাকে ভিসা দেবে কি দেবে না, আমাকে নাও দিতে পারে, এটা তো আপনি জানেন। সো আনলেস দ্যাট ইজ সামথিং হুইচ হ্যাজ টু বি হ্যান্ডেলড, যদি এখানে কোনো বিষয় থাকে, এটা কিন্তু ফরেন মিনিস্ট্রির কাজ। এই কথাটা আমরা বারবার একটা মিক্স আপ করে দেই। ইয়েস, এটা ঠিক, দ্যাট ইস্যুস রিলেটেড টু প্রবাসী, প্রবাসীদের সাথে লিঙ্কড আছে, বাট ফাংশন হলো, ওই ফাংশনটা হলো রিগার্ডিং ভিসা, নট রিগার্ডিং প্রবাসী। রিগার্ডিং ভিসা ইজ আ ফাংশন অফ দি ফরেন মিনিস্ট্রি। এটা কিন্তু কূটনৈতিক ব্যাপার চলে আসে। বাট আমরা দুই মিনিস্ট্রি যেটা আছে, আমরা কিন্তু খুব ক্লোজলি, খুব কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করি, এবং যা যা প্রবলেম যেটা হয়, আমরা কিন্তু একসাথে মুভ করি। আমরা কিন্তু প্রায় 10টা দেশ, 12টা দেশে আমরা কিন্তু যৌথভাবে চিঠি লিখেছি। উনি ফরেন মিনিস্টার হিসাবে, আমি প্রবাসী কল্যাণ মিনিস্টার হিসাবে, আমরা কিন্তু বিভিন্ন কাছে লিখেছি। তো that is not a problem, that is not an issue also. Issue is we have to realize one thing, that কার কাছে আমি কি চাচ্ছি ওর দেওয়ার মতন ক্ষমতা আছে কিনা। এই যে সৌদির ব্যাপার যেটা আছে, যেটা এখন আমাদের সমস্যা, এখনো জটিল সমস্যা হয়ে আছে, ওখানে সমস্যা হলো ইকামার ব্যাপার নিয়ে। ইকামা কিন্তু ইস্যু করে যে চাকরি দেবে। এখন যে চাকরি দেবে, ও যদি ইকামা ইস্যু না করে, ইভেন সৌদি গভর্নমেন্ট ক্যানট ফোর্স হিম টু ডু ইট, বিকজ বেতন তো দেবে ওই। তো সেই হিসাবে আমাদেরকে দেখতে হবে, যেটা আমরা মানুষদেরকে বুঝাই, দ্যাট ওরা যদি বলে কি তোমার ইকামা না থাকলে আমরা ভিসা দেব না, কথা তো ঠিক একদিকে, বাট অন্যদিকে যাদের আগে ইকামা ছিল, ওদের ইকামা কিন্তু এক্সপায়ার করে গেছে, অথবা যে এই কোভিড এর কারণে, লকডাউনের কারণে ওদের ইকামা এখন কার্যকরী হচ্ছে না। এখানে উই ক্যান ট্রাই কে ভাই গিয়ে মালিকদের খবর নাও, তোমরা দিচ্ছ না কেন। এখন মালিক যদি বলে কি ভাই আমার দোকান বন্ধ হয়ে গেছে, আমার কি বলে আমার ব্যবসায়ী নাই, তাহলে কি আমরা ফোর্স করতে পারবো মালিককে কি ভাই তুমি তারপরে ইকামা এক্সটেন্ড করো। সো দের আর ইস্যুস উইদিন ইস্যুস, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এন্ড উই হ্যাভ টু বি ফেয়ার দ্যাট আমি আমার স্বার্থ দেখব, কিন্তু আমি অন্যর ক্ষতি করে আমার স্বার্থ আমি কিন্তু দেখব না, বিকজ ওর স্বার্থ ও নিজেই বুঝবে, আমার কাছে বুঝবে না। ধন্যবাদ মন্ত্রী মহোদয়। আর একটা প্রশ্ন খুব সংক্ষেপে যদি উত্তর দেন, সেটা হচ্ছে, সম্প্রতি 81 জন প্রবাসী মানব পাচারকারী অসাধু জনশক্তি রপ্তানি এজেন্সির দালাল দ্বারা প্রতারিত হয়ে ভিয়েতনামে গিয়ে সর্বস্ব হারিয়ে দেশে ফিরেছেন। দেশে 2 সপ্তাহ কোয়ারেন্টাইন থাকার পর তাদেরকে 54 ধারায় আটক করা হয়েছে। এই বিষয়ে কি আপনার মন্ত্রণালয়ের মন্তব্য বা ব্যাখ্যা কি কিছু আছে? আমার মন্তব্য শুধু অতদূরই, আমাদের কোনো কমপ্লেন্ট বা কোনো দরখাস্তর এগেইনস্টে ওদেরকে অ্যারেস্ট করা হয়নি। যা করা হয়েছে ওটা ল এনফোর্সিং এজেন্সিরা করেছে, এটা ওনারা বুঝবেন। আমি বললাম না আগে, আমি অন্যদের দায়িত্ব নিয়ে আমি কিন্তু কিছু বলতে রাজি না। ইট ক্রিয়েটস আ প্রবলেম। ধন্যবাদ মন্ত্রী মহোদয়। বিকাশ দা বা জিয়াউদ্দিন ভাই কি কিছু বলবেন এই বিষয়ে? না, এই বিষয়ে ঠিক আছে। এটা উনি যেটা বললেন, এটা হলো কাইন্ড অফ এটার টেকনিক্যাল উত্তর, এবং উনি যদি প্রবাসীদের কাইন্ড অফ অভিভাবক হয়ে থাকেন এবং আমরা ওনাকে ওইভাবেই দেখতে চাই, তাহলে ওনার একটা ফর্মাল রোল আছে আর একটা হলো ইনফর্মাল রোল থাকা উচিত। আমি মনে করি যে আমি কিন্তু পারফর্ম করছি জিয়াউদ্দিন ভাই, সেটা আমি জানি, সেটা আমি জানি, আমি বেশ কিছু ক্ষেত্রে আমি অ্যাওয়্যার অফ ইট, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে ওনার মন্ত্রণালয়, এগেন ব্যাক টু রিসোর্স, ওনার মন্ত্রণালয়ে আসলেই কিছু ডেডিকেটেড অফিসার থাকা দরকার, যারা এই ধরনের
সিচুয়েশনে তারা এনগেজ হতে পারে, তারা ফর্মালি অর ইনফর্মালি এনগেজ হতে পারে, যে বিশেষ করে যখন তাদেরকে আটকে রাখা হচ্ছে আর কি। কারণ এইসব লোকদেরকে যখন কোনো কারণ ছাড়াই মানে 54 ধারায় আটকানোটা আসলে হাইকোর্টের অনেকগুলো রুলস আছে, একেবারে খুব পরিষ্কার যে এভিডেন্স ছাড়া তাদেরকে আটকানোর কোনোই উপায় নেই এবং উচিত না। তো সেখানে এরা বিদেশ থেকে আসছে এবং তারপরে তারা 14 দিন কোভিডে ছিল, তারপরে এই আটকে যাওয়া। তো আমি মনে করি যে আপনার একটা এগেন আরেকটা সাজেশন, যে আপনার একটা দুইটা ডেডিকেটেড লোক থাকতে হবে, একটা দুইটা তো হবে না আসলে ইভেনচুয়ালি, যে এই ধরনের পরিস্থিতিতে বিদেশিরা মানে প্রবাসীরা যখন আটকা পড়ে যাচ্ছে দেশে, তখন অন্ততপক্ষে তথ্য সংগ্রহ থেকে শুরু করে কি হচ্ছে আপনি নিজে জানার জন্য যে ডেডিকেটেড যদি অফিসার থাকে আর কি, যারা খোঁজ নিতে পারে, কল করতে পারে, পুলিশের কাছে যোগাযোগ করতে পারে যে কি হচ্ছে। আপনি মানে ইন্টারফিয়ার করতে পারবেন না, এটা হচ্ছে হোম মিনিস্ট্রির ব্যাপার বা ল এনফোর্সমেন্ট এজেন্সির ব্যাপার। বাট তারপরেও কিন্তু আপনার কিন্তু এই যে অভিভাবকত্বের যে রোলটা রয়েছে আর কি, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে প্রবাসীদের আপনি ইফেক্টিভলি একজন অভিভাবক। আপনার এই যে মন্ত্রণালয়ের যে নামটা আছে যে প্রবাসী কল্যাণ, এইটার কিন্তু স্পেকট্রাম অনেক বড় একটা স্পেকট্রাম, কাজে সেইটার দায়িত্বে আপনি আছেন। আপনার অনেক আনুষ্ঠানিক দায়িত্ব এবং অনানুষ্ঠানিক দায়িত্ব আছে আপনার, এবং আমাদের অনেক প্রত্যাশা আছে আর কি। এবং আমি মনে করি যে আমরা অনেক দূর এগিয়েছি, আমরা আপনার থাকাকালীন আমরা আরো অনেক দূর এগোবো আমরা আশা করি, এবং আমরা যতটুকু সহযোগিতা করা দরকার, আপনার সাথে যেভাবে এনগেজ হওয়া দরকার আমরা কিন্তু হব, এবং ডেফিনেটলি মানে বাসুক্ত হবেই আপনার সাথে। জি, ধন্যবাদ আহমেদ জিয়াউদ্দিন ভাই। বিকাশ দা কি এখানে কিছু অ্যাড করবেন? না, অ্যাড করার কিছু নেই। আমি শুধু এটুকু বলবো যে আমরা রিয়েলি আশান্বিত, এবং জিয়া ভাই কয়েকবারই বলেছেন যে মাননীয় মন্ত্রীর যে খুবই প্রোঅ্যাক্টিভ একজন মন্ত্রী, এবং আমরা আশা করছি যে আগামী দিনগুলিতে আমাদের যে মিউচুয়াল কোঅপারেশনটা থাকবে, এবং আমরা খুবই শীঘ্রই আমরা আসলে অপেক্ষা করছি এই কোভিড সিচুয়েশনটার জন্য। এটা একটু যদি ভালো হয় তাহলে আমরা ঢাকায় আবার মন্ত্রণালয়ের সাথে আবার হয়তো আমরা একটু গোল টেবিল বৈঠক, এবং তার পরবর্তীতে আসলে আমরা গতবার আমাদের পরিকল্পনা ছিল যে এই যে রাউন্ড টেবিল বৈঠক যেটা শুরু হয়েছে মিনিস্ট্রিতে, সেটা ইউরোপের কয়েকটা দেশেও হবে। যা হোক, সেটা আর করা হয়নি নানান কারণে। তো আমরা এই ধরনের প্রস্তাবনা নিয়ে আবার আসবো মাননীয় মন্ত্রীর কাছে। তো ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি বাসুদের পক্ষ থেকে, এবং মুজিব ভাই আপনাকেও, এবং ধন্যবাদ বিকাশ দা। আমার সর্বশেষ প্রশ্ন মন্ত্রী মহোদয়ের কাছে, সেটা হচ্ছে বিদেশে বাঙালি সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে প্রবাসীদের মধ্যে ধর্মীয় উগ্রবাদ দমন করা সম্ভব। এ বিষয়ে কি সরকারের কোনো পরিকল্পনা রয়েছে যে কিভাবে বাঙালি সংস্কৃতি, বাংলাদেশী সংস্কৃতিকে বিদেশে তুলে ধরা যায়, বিদেশে প্রবাসী যারা আছে তাদের মধ্যে তুলে ধরা যায়? আবার আমাকে ঠেলতেছেন অন্য এরিয়ার মধ্যে। এটা কিন্তু কালচারাল মিনিস্ট্রির ব্যাপার, বুঝছেন না? বাট আমি এটা কথা বলি যে দেখ, উগ্রবাদ যারা ওইদিকে ঝুঁকে, তো আমাদের ডায়াসপোরা বলেন বা আমাদের প্রবাসী কর্মী যারা আছেন, ওনারা তো কম নাই, ওদেরও তো কিন্তু একটা নজর রাখা দরকার। কি আমার সাথে একমত কিনা এটা এই বিষয় নিয়ে? কালচারালি একটা জিনিস মনে রাখতে হবে, যে দেশে যারা আছে, এখন ধরেন নেদারল্যান্ড বলেন বা জার্মানি বলেন বা ইউকে বলেন, যেখানে আপনারা থাকেন, হ্যাঁ, আমরা তো উই ট্রাই টু মার্জ উইথ দি কালচার ওভার দেয়ার। এখন নিজের কালচার ধরে রাখা কিন্তু ওটা কমিউনিটির কিন্তু ব্যাপার। এটা কিন্তু কোনো গভর্নমেন্ট দিয়ে এনফোর্স করা যায় না, ভাই তুমি রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে আর না হলে নজরুল গীতি গেতে হবে। এটা কিন্তু it has to come from inside, and I think that is we are very capable of handling the cultural side. ধন্যবাদ মন্ত্রী মহোদয়। এখন আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনারা কি বিশেষ কিছু বলতে চান যা আমার প্রশ্নের মধ্য দিয়ে আসেনি? মন্ত্রী মহোদয়, তারপর বিকাশ দা, তারপর জিয়াউদ্দিন ভাই। আমি শুধু এই কথা বলেই এই শেষ কথা যেটা বলতে চাই, দ্যাট আমরা এখানে মন্ত্রণালয়তে যারা আছি,
আমার বর্তমান টিম ছোট হলেও কিন্তু ডেডিকেটেড টিম আছে এবং প্রবাসী ভাইদের জন্য যে কোনো সমস্যা কিন্তু আমরা হ্যান্ডেল করার জন্য প্রস্তুত আছি আর তাই আমি যাচ্ছি। আমরা শুধু লিমিটেশন ওখানে হয়ে যায় দ্যাট আমাদের কাছে তথ্য আসে না, মানুষ যদি কমপ্লেন্ট আমাদের কাছে না পাঠায়, আর কমপ্লেন্ট কিন্তু হ্যাজ টু বি স্পেসিফিক কমপ্লেন্ট, আর নিজের নাম ঠিকানা পাসপোর্ট নাম্বার ইত্যাদি দিয়ে কিন্তু মানুষ পাঠাতে হবে, আর নালে আমরা ওই উড়া খবরের মধ্যে আমরা কিন্তু বিপদে পড়ে যাব। তো এখানে জায়েজ ভাবে ন্যায়ের ভিতরে আইনের ভিতরে যা কিছু করণীয় প্রয়োজন আছে ওটার জন্য আমরা কিন্তু আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এখন বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এটা অলসো পার্ট অফ বাঙালি কালচার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয় জনাব ইমরান আহমেদ এমপি, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আপনার অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে ব্যয় করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এবং দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আপনার জন্য। ধন্যবাদ। বিকাশ দা কি আর কিছু বলবেন? না, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কারণ সময় সংক্ষিপ্ত, শেষ হয়ে অনেক বেশি হয়ে গেছে আসলে। জি জি জি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এই জনাব বিকাশ চৌধুরী বড়ুয়া, চেয়ারম্যান বাসুক, তাকে ডায়াসপোরা এন্ড ডেভেলপমেন্ট নেদারল্যান্ডস, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, তিনি প্রেসিডেন্ট বাসুক জার্মানি, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবং আমি দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি ব্রিটিশ বাংলা নিউজের অনুষ্ঠান দেখার জন্য। আপনারা যে যেখানে থাকুন না কেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অন্যকে ভালো থাকতে দেবেন। ব্রিটিশ বাংলা নিউজ লন্ডন স্টুডিও থেকে আপনাদেরকে